মানে গত ক্লাসে আর কি মোটামুটি শেষ করছি 5টা কম্পোনেন্টের ভিতরে কি জন্য আমাদের এই কোর্সের দরকার এবং সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট দেশের উন্নয়নের জন্য আমি গতকালকে বলছি একনেকের কথা কত টাকা প্রজেক্ট হয় বছরে ডেভেলপমেন্টের প্রোগ্রামের কথা এগুলো সব বলছি এবং এগুলির মূলে যারা থাকি আমরা হলাম সিভিল ইঞ্জিনিয়ার। তো আলটিমেটলি আমরা লাস্টে কথা বলছিলাম যে 3টা জিনিস নিয়ে আমরা কাজ করি, টাইম, কস্ট, কোয়ালিটি। যদি আমরা বলি টাইম ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট একই কথা বলি এবং একটা প্রজেক্ট লাগে একটু ইকোনমিক লাইফ থাকবে এবং এটার খরচ করবো আমরা টাকা, নিচে কস্ট, আমরা বেনিফিট পাবো, এটা আলটিমেটলি এইটা হলো আমাদের উদ্দেশ্য। এই জন্য আমরা আমাদের সিভিল ইঞ্জিনিয়াররা এটাতে লিড করি, প্রজেক্টের মূলে আমরা লিডার করি, ছোট হোক বড় প্রজেক্ট হোক যাই হোক। তা আমরা এই কথাবার্তাগুলি রিপিট হবে এই যে পরের স্লাইডগুলিতে। গতকাল এই দেখো ইম্পর্টেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং লিডারশিপ, আমি যে কথাবার্তাগুলি বলছি এর মধ্যে পুরাটা বলবো, তো এগুলি তোমাদের একটু পড়তে হবে। অল্প কথাই বলে দিয়েছি এর ভিতরে, তারপর বইয়ের কথা বলছি। বই, এটা বই একসময় আইসা কেউ নিয়ে দিতে পারবা, সেখানে পরে এটা তো সফট কপি নাই, কোনো কপি টপি জোগাড় করে পুরোনো বন্ধু বান্ধব জোগাড় করে নিবা। এটা এখানে দেওয়া একটা সিল, এটা আমার কথা নয়, এটা আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারদের থেকে এটা এক্সট্রাকশন করা হয়েছে বোঝানোর জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং লিডারশিপ কত ইম্পর্টেন্ট। এবং এই যন্ত্রপাতিগুলি কিন্তু সবাই এগুলি কারা কারা ইউজ করি আমরা, এই যন্ত্রপাতিগুলি কারা কারা ইউজ করে এগুলি এগুলি সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট যারা আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেক্ট, ইঞ্জিনিয়াররা, ইঞ্জিনিয়ারিং টুলস, ম্যাক্সিমাম সিভিল ইঞ্জিনিয়ার যেমন থিওডোলাইট, স্কেল, তার হাতুড়ি, বাটাল, মুসক, এগুলি সব আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং। এটা একটা কার্টুন দেওয়া আছে। মাসুম, তুমি আজকের অ্যাটেন্ডেন্স গুলি ভালো করে খেয়াল করবা এবং গতকালকে যে অ্যাটেন্ডেন্স লিস্টটা এটা থাকবে, আজকে ওইটার সাথে অ্যাড করবা এবং ক্লাস আমাকে প্রত্যেকদিন তুমি আমাকে রিপোর্ট করবা। আর স্ক্রিনশটটা নিবা যখনই সবাই ম্যাক্সিমাম থাকবে। এখন কয়জন আছে স্যার? এখন 42 জন আছে। মাশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। সরি স্যার, আমি ওই যে ঢুকছিলাম, আমি বাদে 41 জন স্যার। ঠিক আছে, অসুবিধা নাই। তুমি এই 42 জনের একটা স্ক্রিনশট রাখো, আবার তুমি ম্যাক্সিমাম আউটটা রাখবা। এগুলি সব সিএটি একে পাঠাবে আমাদের কোঅর্ডিনেটরকে এবং সুব্রত স্যারকে পাঠাইবা। জি স্যার। এটা খুবই দরকার হচ্ছে আমাদের। এইগুলো তুমি পড়বা যে সিভিল ইঞ্জিনিয়ার্স রিগেইন দেয়ার লিডারশিপ রোলস অ্যান্ড পাবলিক ওয়ার্কস, অর্থাৎ সরকারি বা পাবলিক ওয়ার্কস যে ডিপার্টমেন্টগুলিতে কাজ করছে সমস্ত ডিপার্টমেন্টের মানে ফিউচার সিভিল ইঞ্জিনিয়ারিং যারা আমরা হব, তোমরা হচ্ছ, তাদের জন্য এই ম্যানেজমেন্ট এই যে বলছে উই মাস্ট ডেভেলপ ম্যানেজমেন্ট স্কিলস। অর্থাৎ আমরা ম্যানেজারের দিকে আমরা খুব দুর্বল বা জানি না ম্যানেজমেন্ট কি। গতকালকে আমি বলছি ম্যানেজমেন্ট কি কাকে বলে, ম্যানেজমেন্ট কি ডেফিনেশন বলছি না, মেক এ ডিসিশন, ডিসিশন মেকার, ডিসিশন মেকিং। এই জন্য বলছে উই মাস্ট need management skills. Manager must be skilled in technical areas to serve society adequately. এই জন্য আমরা সোসাইটিকে যাতে সার্ভিস দিতে পারি সেই লাইনে আমাদের এখানে কাজ করতে হবে। এখানেই সবগুলো বলা আছে ইঞ্জিনিয়ারিং এথিক্স এন্ড পাবলিক ট্রাস্ট। পাবলিক ট্রাস্ট মানে কি, পাবলিকের যে আমাদের উপর আস্থা। পাবলিক কিসের জন্য আস্থা? পাবলিকের টাকা পয়সাগুলি খরচ হচ্ছে। এই যে বললাম গতকালকে অনেকগুলি এক্সাম্পল দিয়ে বলছি, ড্যামের এক্সাম্পল দিয়ে বলছি, ব্রিজের এক্সাম্পল দিয়ে বলছি, বিল্ডিং এর এক্সাম্পল দিয়ে বলছি। এই সমস্ত হিউজ এক্সপেন্ডিচার এইগুলো তোমরা পড়বা। এই যে পাবলিকের সাথে আমাদের কথা বলো না, সিভিল ইঞ্জিনিয়ার কে কথা বলছে?
অশ্বিনী অশ্বিনী তোমার ইয়া ইয়া মিউট করো তুমি। অশ্বিনী মুমিন ভাই মিউট করেন। তাতে মোট করে গেলি কেন? আমরা তো কথা বলতে হবে স্যার, কথা বললে মানে তো অ্যাবসেন্ট আপনাদের হইতে হবে। শব্দ আসতেছে ভাই, না না, শব্দ আমার আসতেছে। আমার এখানে সাউন্ড নেই। যাই হোক তারপর আপনি মিউট করে রাখেন। মিউট করে দেখি কি হয়। এখানে দেখো আমাদের পাবলিকের মেইন পাবলিক কি চায়, দিস ইজ হোয়াট ইট ইজ। ওই যে ইঞ্জিনিয়ার্স পাবলিক কনসার্নস আর প্রুডেন্ট এক্সপেন্ডিচার, অর্থাৎ কারেক্ট রাইট এক্সপেন্ডিচার, ব্যয় করা সরকারি তহবিল। এই যে কতগুলি বলছি, কালকে গেছিলাম কেউ একনাক দেখছো কত হাজার কোটি টাকা ডেভেলপমেন্ট প্রজেক্ট, এগুলো দেখে আসছো, প্রজেক্ট আছে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলছি বারবার এগুলো শিখতে হবে। এবং এই জন্য বলছে পাবলিক প্ল্যান, মানুষ চাচ্ছে যে হাই কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস, আমরা বলছি হাই কোয়ালিটি ডিউরেবল, হাই কোয়ালিটি ডিউরেবল কস্ট এফেক্টিভ। শব্দগুলি আগে বলছি খাতা মাঝে নোট করবে, আজকে খাতা রাখো, 2-4 লাইন লিখতে হবে। হাই কোয়ালিটি কস্ট এফেক্টিভ ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস, হাই কোয়ালিটি, কোয়ালিটি খুবই সিরিয়াস জিনিস, এবং কস্ট এফেক্টিভ, মিনিমাম কস্টে যেন ম্যাক্সিমাম রিটার্ন পাই, এই জন্য কস্ট এফেক্টিভ। হাই কোয়ালিটি কস্ট এফেক্টিভ ডিউরেবল, ডিউরেবল মানে কি অনেক লম্বা সময় থাকবে প্রজেক্ট, যাতে অল্প দিনের মধ্যেই কোনো কিছু আমার হাত দান দিতে হয়, সেটাই বলছি। এই জন্য আরো অনেক ডিটেল কোর্সগুলি থাকে, সেগুলি পরবর্তী পর্যায়ে তোমরা পড়বা। তাহলে আমাদের মেইন ফাংশন, পাবলিকরা কি চায়? পাবলিকরা চাচ্ছে যে তাদের ফান্ড, তাদের রিসোর্স, তাদের মানি, যে সরকারের তহবিলের যে মাধ্যমে যেগুলি খরচ হয়, এই যে বললাম টেকনিকের মাধ্যমে যে প্রজেক্টের ভিতরে এক্সপেন্ডিচার গুলি হচ্ছে, এইগুলি পাবলিক চাচ্ছে যে আমার প্রোডাক্টটা, ব্রিজ হোক, ড্যাম হোক, বিল্ডিং হোক, হোয়াট এভার, ইট শুড বি ভেরি হাই কোয়ালিটি লেভেলে হবে, এবং এটা কস্ট এফেক্টিভ হবে, cost effective. এবং এটা ডিউরেবল হবে। এইগুলি যে আমরা বলছি যে হাই কোয়ালিটি কস্ট এফেক্টিভ ইনফ্রাস্ট্রাকচার, এই হলো পাবলিকের ইন্টারেস্ট। আর আমরাও এটাকে দেওয়ার জন্য উই আর কমিটেড, যে আমরা কমিটেড যে সিভিল ইঞ্জিনিয়ার্স আর the product oriented and minimize administrative organization tinkering that waste fund, অর্থাৎ ফান্ড যেন ওয়েস্টেজ না হয়, কোনো আননেসেসারি যেন কোনো ফান্ড খরচ না হয়, এটা আমাদের জন্য খুবই দরকার সিভিল ইঞ্জিনিয়ার থেকে। সেই জন্য পাবলিকের ইন্টারেস্ট ক্লোজলি ম্যাচ উইথ দোজ অফ কি বলেন ইঞ্জিনিয়ার্স, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্টারেস্ট, আমাদের যে ইন্টারেস্ট বা আমাদের যে কাজকর্ম, এটা পাবলিকের ইন্টারেস্টের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, ক্লোজলি রিলেটেড। সেই জন্য আমরা সিভিল ইঞ্জিনিয়ার, উই মাস্ট ভেরি সিরিয়াসলি কনসিডার দি ইন্টারেস্ট অফ দ্য পাবলিক। কিভাবে? বাই প্রোভাইডিং, বাই ডেলিভারিং high quality cost effective infrastructure facilities in the form of any structures, massive structures, যেমন ওই যে মেগা প্রজেক্ট পদ্মা, তারপরে আমরা গতকালকে যেগুলো এক্সাম্পল গুলি বলছি সেইগুলো। তো এই প্রশ্নগুলি তোমরা এখানে পড়বো, সিভিল ইঞ্জিনিয়ারিং ফাংশনগুলি। এখন লাস্টে বলা হচ্ছে, সুতরাং সিভিল ইঞ্জিনিয়ার্স আর ট্রেইনড টু মেক রেশনাল ডিসিশন, that you must be skilled, you must acquire sufficient skill, knowledge, training, so that you can make correct decision, rational decision, correct decision, right decisions, appropriate decision, so their appointment to leadership post, এই যে বড় হাই পোস্টে যখন থাকবা, in government results in realistic practical solution to the problems। এই লাইনগুলি ভালো করে ভবিষ্যতে করে নেবে, এগুলি পরীক্ষার জন্য থাকবে, তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য খুব ফান্ডামেন্টাল। আমরা এখন ম্যানেজমেন্টের কথা বললাম, সুতরাং আমাদের কি লাগবে? 4টা জিনিস লাগবে, আমি বারবার বলতেছি। ওয়ান ইজ ম্যানেজমেন্ট কনসেপ্ট, এখানে আমি বলে দিচ্ছি যে ম্যানেজমেন্ট কি কি ম্যানেজমেন্ট থাকবে। সেখানে আমরা আগে বলছি কস্ট, টাইম, কোয়ালিটি ম্যানেজমেন্ট, এখানে আরো অনেক জিনিস আছে, যেমন তুমি এখন দেখছো বিজনেস ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, নানান ধরনের কোনো কিছু আছে, এগুলো তোমাদের লাগবে। এবং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আমাদের মেইন জিনিস। আমরা টিম ওয়ার্ক লাগবে,
এই দুইটা জিনিস আমাদের খুবই দরকার হবে। এখানে বলা হচ্ছে এক্সাম্পলগুলি যে লার্জ প্রজেক্টগুলি যখন যায় তখন সিভিল ইঞ্জিনিয়ারদের নেওয়া হয়, অ্যান্ড ইউ ক্যান লুক এট দ্যাট যে প্রজেক্ট ম্যানেজার্স কেন নেওয়া হয় তাদেরকে জন্য টু মেক প্রেজেন্টেশন। তুমি অন বিহাফ অফ দি ডিপার্টমেন্ট, তুমি রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করো, ওয়াটার বোর্ডে কাজ করো, তোমাকে প্রজেক্টের উপরে ইউ মাস্ট মেক এ প্রেজেন্টেশন লাইক ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা একনেকের বডিতে ক্লিয়ারলি কনভিন্স করবা তোমার প্রজেক্টের মেরিটটা কি। তোমাকে প্রপোজাল লিখতে হবে, তোমাকে নেগোশিয়েট করতে হবে। নেগোশিয়েট মানে কি, যে বোঝাপড়া অন্য পার্টির সাথে, ফান্ড জেনারেট করার জন্য এই মাধ্যমে কিসের মাধ্যমে করবো সেটা কন্ট্রাক্ট, টেন্ডার আমরা বলি, যেটা নর্মাল টেন্ডার ডকুমেন্ট। এই কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট যেখানে অনেকগুলি ক্লজ থাকবে, ভেরি সিরিয়াস ক্লজ, লিগাল ইমপ্লিকেশন থাকবে। স্টাফ হায়ার করবা, লোকদেরকে সিলেক্ট করবা এবং কন্ট্রাক্টর নিয়োগ করবা, কনসালটেন্ট নিয়োগ করবে, এই সমস্ত কাজ তোমাদের জন্য বলা হচ্ছে। সুতরাং সিভিল ইঞ্জিনিয়ার যদি এগুলি করতে হয়, ইউ মাস্ট হ্যাভ, তোমার ক্যাপাসিটি থাকতে হবে যাতে তুমি কমিউনিকেশন স্কিলটা তুমি তোমার মাধ্যমে ইউ ক্যান কমিউনিকেট এফেক্টিভলি, এবং তোমাকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উপর ট্রেনিং থাকতে হবে, হিউম্যান রিসোর্সের উপর ট্রেনিং থাকতে হবে, কন্ট্রাক্ট ল সম্বন্ধে থাকতে হবে, এবং অন্যান্য ম্যানেজারের স্কিলও তোমাকে রাখতে হবে। এইগুলি তোমার জাস্ট ব্যাকগ্রাউন্ডের কথা বলছি। মনে করো এখন আমরা টিপিক্যাল কতগুলি জিনিস ফেস করবো এই কাজগুলি করতে গেলে, এই প্রজেক্ট নিয়ে হ্যান্ডেল করতে গেলে কিছু টিপিক্যাল কোশ্চেন, তাহলে তুমি বুঝতে পারবা প্রতিনিয়ত তোমাকে ডিসিশন দিতে হবে। আমরা বলছি ডিসিশন মেকিং একটাই কাজ। এই ডিসিশন মেকিং প্রত্যেকটা মনে করে যে কোনো একটা জিনিস থেকে শুরু করে প্রথম যে জিনিসটা তোমার আসবে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের জন্য বা যে কোনো কাজের জন্যই আসবে, যে টিপিক্যাল আমরা বলছি এখানে, যেমন উড্রো উইলসন নাম শুনছো হয়তো, উড্রো উইলসনের নাম শুনছো? উড্রো উইলসন, হ্যাঁ নাম শুনেছি স্যার। কেডা? উড্রো উইলসন খুব নাম করা যে পলিটিক্যাল সায়েন্টিস্ট, এবং সেখানে যে কনসেপ্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে পাবলিক প্রথম ছিল পলিটিক্যাল সায়েন্স, তারপরে পলিটিক্যাল সায়েন্স থেকে আবার রিফর্ম করে অনেকগুলি বেরিয়ে আসছে, ইন্টারন্যাশনাল রিলেশনস, তারপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো কোত্থেকে আসছে? এখন জনপ্রশাসন মন্ত্রণালয় আসছে। কি জন্য আসছে? অর্থাৎ রাষ্ট্র চালাতে গেলে রাষ্ট্রের যে রিসোর্সগুলি, এই রাষ্ট্র পরিচালনার জন্য দুইটা তিনটা জিনিসটা, হিউম্যান রিসোর্স, ন্যাচারাল রিসোর্সেস, এই দুইটা জিনিসই মেইন। এই রিসোর্সগুলি এফেক্টিভলি ম্যানেজ করা কিভাবে করবে, এবং এটাই যে বলছে যে কনসেপ্ট অফ ম্যানেজমেন্টের যে অরিজিনাল আইডিয়া, এটা উড্রো উইলসন দিচ্ছে। সে উড্রো উইলসন ছিল, নাম বার করবো আজকে ইয়েতে গুগলে যাই, ওয়েবসাইটে যাই, খোঁজ করে দেখবো উইলসনকে। He was the president of the United States during the First World War, 1914 to 21, and he was a professor at the Princeton University. He published the first paper, concept in management উপরে বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন উপরে 1887, 1887 সালে প্রথম পেপার পাবলিশ করা হয় about the concept of public administration বা ম্যানেজমেন্ট। সেখান থেকেই মানুষ আস্তে আস্তে করে টেইলরের থিওরি, অনেক থিওরি পরে পরে আমরা পড়বো, এগুলি আসছে। Because he was a scientist, he was very concerned about the resources বা রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কিভাবে হবে, এফেক্টিভ রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে পারবে। হয়তো সে মনে করছে যদি আমি কোনোদিন প্রেসিডেন্ট হই, আমেরিকা যদি চালাতে হয় আমাকে, তাহলে হাউ ক্যান আই রান দি গভর্নমেন্ট, গভর্নমেন্ট রান করতে গেলে আমার কি করতে হবে। তার একটাই শব্দ মেইন স্ট্রেস করছে, সেটা হলো এফিসিয়েন্সি। আমরা কতক্ষণ আগে দেখলাম কস্ট এফেক্টিভ, হাই কোয়ালিটি, ডিউরেবল ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি। আর আমি যদি এখানে ইনফ্রাস্ট্রাকচার বাদ দিয়ে সমস্ত রিসোর্সের কথাই বলি, তাহলে একটাই কথা হলো এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস
এইটা হলো মূল মন্ত্র অফ দ্য গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্ট দেশে রাষ্ট্রের জন্য। আজকে এই করোনা ভাইরাসের কথা গতকাল আমি বলছি, efficient utilization of resources, efficient planning of the government initially, এতে 5টা পেজ প্ল্যানিং, অর্গানাইজিং, সেটআপ, এইগুলিতে যদি ঠিক মতো কারেক্টলি করতে পারতাম, তার অনেক এক্সাম্পল আছে, একই জিনিস আসছে। সুতরাং উড্রো উইলসন ওইভাবেই চিন্তা করছেন যে আমি এফেক্টিভলি কিভাবে দেশকে পরিচালনা করব। ওই 1887 পেপারটা তোমরা হয়তো খোঁজ করে দেখবা, তারপর অনেক পেপার আছে এইখানেই, ওই কতগুলি কোশ্চেন সে এখানে সেট করছে, যে টিপিক্যাল ম্যানেজমেন্ট কোশ্চেনস that underline decision include যে কোনো অর্গানাইজেশনের, যে কোনো প্রতিষ্ঠানের, যে কোনো রাষ্ট্রের ম্যানেজমেন্টের টিপিক্যাল কোশ্চেনগুলো হলো এইটা। কি কি কোশ্চেন আসবে তোমার সামনে, তুমি এগুলি সলভ করবা, এইটাই তোমার কাজ। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দি প্রবলেম, তাহলে তোমাকে প্রবলেম বুঝতে হবে। হোয়াট ইজ দি প্রবলেম, অর হোয়াট ইজ দি লাইকলিহুড অফ দ্য প্রবলেম, প্রবলেম কি হতে পারে। যেমন এই করোনা ভাইরাসের কথা বলছি, জানুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে যখন হইল, তাহলে হোয়াট মে হ্যাপেন, কতটুকু আসবে, কি সিভিয়ারিটি আসতে পারবে, এবং কি কি থ্রেট গুলি আসতে পারবে, এটা হলো হোয়াট ইজ দি প্রবলেম, তোমাকে বুঝতে হবে। তাহলে এখানে তোমাকে আগে বুঝতে হবে, তাহলে এটা একটা কোশ্চেনের উত্তর, তোমাকে উত্তর লিখতে হবে। তাহলে ডিসিশন যদি নিতে চাও, যে যখন নাকি তুমি এটা খোঁজ করবা প্রবলেমটা আছে, কি প্রবলেম, যে আমার করোনা ভাইরাসের প্রবলেম আছে, তখন ইমিডিয়েটলি নেক্সট কোশ্চেন আছে হোয়াট আর দি কি ফ্যাক্টস, করোনা ভাইরাসের সাথে ফ্যাক্টস, বা পদ্মা ব্রিজ করবো, এই পদ্মা ব্রিজের ফ্যাক্টস গুলি কি, হোয়াট আর দ্য কি ফ্যাক্টস অ্যাবাউট দ্য ব্রিজ, আমার কি কি জিনিস লাগবে, কি কি জিনিস করা উচিত, কি কি জিনিস হওয়া উচিত। তাহলে প্রত্যেকটাই প্রবলেম তোমার সামনে আছে, তারপরে প্রবলেম যখন অ্যাড্রেস করবা, এটাকে যখন কিছু করতে যাবা, দেন নেক্সট কোশ্চেন আসবে এর সাথে সম্পর্ক কি, কি আসলে ফ্যাক্টস গুলি, কি কি জিনিসগুলি এর সাথে সম্পৃক্ত। এটা জানার পরে নেক্সট হলো, তখন যদি তুমি ক্লিয়ারলি বলতে পারো, তখন হলো হু শুড বি ইনভলভড ইন দি ডিসিশন। চিন্তা করছো কোশ্চেনগুলি কি, স্টেপ বাই স্টেপ, অর্থাৎ হু শুড বি ইনভলভড ইন ডিসিশন। এই যে এখন করোনা ভাইরাসের ডিসিশনে কে করবে, এটা কি স্পেশালিস্টরা করবে, এক্সপার্টরা করবে, পলিটিশিয়ানরা করবে, ব্যুরোক্রেটসরা করবে, কে করবে। তাহলে এই জিনিসগুলো একটা নেক্সট স্টেজ। তাহলে এখানে নেক্সট থার্ড স্টেজ, তারপরে স্টেজ আসবে হোয়াট আর দি অল্টারনেটিভস। তাহলে এইটা আমাকে সলভ করতে গেলে তার অল্টারনেটিভ গুলি কি, মানে কি বলে অপশন গুলি কি রয়ে গেছে। নেক্সট কোশ্চেন রয়েছে হোয়াট ডু দে কস্ট, তাহলে এই যদি আমি সলভ করতে চাই বা অ্যাড্রেস করতে চাই, তাহলে কস্ট কত লাগবে, টাকা পয়সা কি লাগবে, কি রিসোর্স লাগবে, এইগুলো আমাকে খোঁজ করে আনতে হবে। এন্ড হোয়াট আর দেয়ার ইম্প্যাক্টস, যদি আমার এগুলি করতে হয় তাহলে ইম্প্যাক্টটা কি হবে। তো নেক্সট এরকম তুমি অনেকগুলি কোশ্চেন, আনলিমিটেড কোশ্চেন দেবা, উত্তর দিবা, কোশ্চেন দিবা, উত্তর দিবা, যেটা what do they cost বলছে কি, then what course of action best serve the problem, তাহলে কোন অপশনটা সবচেয়ে বেশি এফেক্টিভ হবে এটা খুঁজে বার করবা। and what does the decision imply for the future, এখন যে ডিসিশন নিলাম তার ভবিষ্যতের জন্য এটা ভ্যালিড কিনা, এই প্রশ্নগুলি প্রায় প্রত্যেকটা মুহূর্তে তোমাকে কোশ্চেনের উত্তর লিখতে হবে, উত্তর দিতে হবে। যদি তোমরা এই প্রপারলি এগুলি অ্যাড্রেস করতে পারো, then you become a good decision maker, good leader, either at the lowest level or at the top level, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত যেতে পারে, আর সাধারণ মানুষও হতে পারে। এই জিনিসগুলি খেয়াল করবা। তারপর দেখো লাস্টে দেখবেন একটা বলছে ক্যান দি ডিসিশন মেকার লিভ উইথ দ্য রেজাল্টস। এটা খুবই ডেঞ্জারাস জিনিস, যে আমি যে কাজগুলি এখন করে আসলাম, এই উপর থেকে দিয়ে করা পারে, আলটিমেটলি এটার ইম্প্যাক্ট কতটুকু ভালো হলো মন্দ হলো, তারপরে তুমি কি বাঁচতে পারবা এই ডিসিশন দিয়ে, না সরি বলবা, না চ্যাম্পিয়ন হবা, এটার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। এই যে ক্যান দি ডিসিশন মেকার লিভ উইথ দি রেজাল্টস, তা না হলে তো তোমার উপর বিপদ আসতে পারে, আর নাহলে তুমি চ্যাম্পিয়ন হতে পারে, রিওয়ার্ড হতে পারে। এইগুলো টিপিক্যাল কতগুলি প্রশ্ন দিয়া তারপরে যদি এগুলো তুমি সর্ট আউট করতে পারো, দেন ইউ ক্যান অর্গানাইজ এ সিস্টেম, ডেভেলপ ইউর সিস্টেম অফ ডিসিশন মেকিং ইন দ্য অর্গানাইজেশন, সো দ্যাট তোমার টাস্কটাকে তুমি এফেক্টিভলি করতে পারো। আমরা এই পর্যন্ত হলো জেনারেল কনসেপ্টগুলি আমরা বলে দিলাম। নাও উই আর গোয়িং ফর এইগুলি বইয়ের চ্যাপ্টার আসতেছে, দেখুন ম্যানেজমেন্ট কনসেপ্টের ডেফিনেশনগুলো, এই তোমার বই লাগবে। আমি আবার বলছি সেই বইগুলো তোমরা দেখে নিবা, তবু আমি এখানে অনলাইনে যেগুলো দিচ্ছি মোটামুটি এগুলো রপ্ত করবা, দেখে নেবা।
তাহলে এই যে আমি কথাবার্তাগুলি বললাম কতক্ষণ আগে, এতক্ষণ ধরে যে কথাবার্তাগুলি বলছি, এটা বেসিক্যালি বলছি একটা অর্গানাইজেশন একটা লেভেলের, প্রতিষ্ঠান লেভেল আসবে, এটা রাস্তা হতে পারে, স্টেট লেভেল হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে, যেমন রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, রেলওয়ে ডিপার্টমেন্ট, একটা হইতে মিনিস্ট্রি অফ হেলথ, হোয়াটএভার যে হতে পারে, তারপরে নিচের লেভেলে আসতে পারে, সবকিছু একটা প্রতিষ্ঠান অর্গানাইজেশন। যেমন আমরা ইউআইটিএস এর প্রতিষ্ঠান, পিএসপি প্রতিষ্ঠান কিরকম। তাইলে আমাদের কাজগুলি শুরু হবে কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, এটা বলে এজেন্সি অথবা অর্গানাইজেশন, আমরা ব্রডলি বলি অর্গানাইজেশন। তাহলে অর্গানাইজেশন ডেফিনেশন কাকে বলবো, এখানে ডেফিনেশন দিয়ে দিচ্ছি, বিজনেস, সোশ্যাল, গভর্নমেন্ট, রিলিজিয়াস, হোয়াটএভার টেকনিক্যাল। বেসিক্যালি আমরা অনেকগুলি লোক একত্রে থাকবো উইথ এ কমন গোল। আমার কমন গোল, যেমন পদ্মা ব্রিজের কথা যদি বলো, পদ্মা ব্রিজ এটা মিনিস্ট্রি একটা অর্গানাইজেশন, ব্রিজ অথরিটি এখানে একটা অর্গানাইজেশন, তার কতগুলি লোক একত্রে আছে, যেই লোকগুলির একটাই কাজ, হাউ টু ইমপ্লিমেন্ট দি কনস্ট্রাকশন অফ দি কি বলে পদ্মা ব্রিজ ইন টাউন, with the budget and with the highest degree of quality. তাহলে কমন গোল হইল আমার টু কমপ্লিট দি প্রজেক্ট, এবং এই লক্ষ্যেই সমস্ত লোকগুলি কাজ করে। যেমন বলছে কালেকশন অফ পিপল উইথ এ কমন ফাংশনটা কি, এইগুলি পড়বা কিন্তু আমি এখানে বইলা বইলা তোমাদেরকে পড়াতে পারবো না, এটা খুব ইম্পর্টেন্ট। দি বেসিক ফাংশন অফ অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের ফাংশনটা হলো না জানলে তুমি বুঝতেই পারবে না তুমি কি করতেছো। বলা হচ্ছে কি, টু ট্রান্সফর্ম সার্টেন অ্যাভেলেবল ইনপুটস, ওই উদ্যোগের কনসেপ্টে ইনপুটস, কি কি ইনপুট আছে আমাদের কাছে, ম্যানপাওয়ার, মানি, মানুষ আছে, ওই যে অর্গানাইজেশন সে বললো যে বলছে না, আমার লোকজন আছে, ম্যাটেরিয়াল আছে, রিসোর্সেস আছে, আমি এফেক্টিভ ইউটিলাইজেশন করা হলে আমার একটাই কাজ, এফিসিয়েন্সি। মানুষের টাইমও নষ্ট হবে না, রিসোর্স গুলিও নষ্ট হবে না, সবগুলি যদি একত্রে আমি এই একটা করে ঠিক মতো কাজ করতে পারি, দ্যাট বিকাম এফিসিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, কান্ট্রি লাভ দিয়ে উপরের দিকে যাবে, রাষ্ট্র অন্যদিকে চলে যাবে, অর্গানাইজেশন উপর দিকে উঠতেই হবে। তাহলে মান পাওয়ার, মানি, ম্যাটেরিয়ালস, ফ্যাসিলিটিস, এনার্জি, ইনফরমেশন, হোয়াট যত কিছু থাকুক, ইনটু, এটা হলো ইনপুট, ইনটু সাম ফর্ম অফ ডিজায়ারেবল আউটপুট। তোমাকে ইনপুটটাকে আউটপুটে বের করো। কি আউটপুট, তুমি ঢুকছো না ইউআইটিএস এ, ইউআইটি ঢুকছো তো কি হিসেবে ঢুকছো, স্টুডেন্ট হিসাবে। স্টুডেন্ট হিসেবে ঢুকছো, কয় বছর থাকবা, 4 বছর স্যার। এই 4 বছরের পরে বাড়ি হবা, কিভাবে কি হইয়া বাড়িবা, বিএসসি একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার। নাম কি, ওর তুমি ইঞ্জিনিয়ার হইলে, কেউ লয়ার হইলো, কেউ হইলো কি বিজনেস কি বলে সোশ্যাল সায়েন্টিস্ট হইলো, কেউ বিবিএ তে রেজাল্ট হলো ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হইলো। তাহলে সম্পর্কে আমরা কি বলবো, গ্রাজুয়েটস, গ্রাজুয়েট, যেটা বলতো যে এটা কম্পিটেন্ট। তার মানে কি ইনপুট হলো স্টুডেন্ট, বাড়িটা কি হইয়া গ্রাজুয়েট, ভেরি ইম্পর্টেন্ট, গ্রাজুয়েট, Graduate. ভেরি হাইলি মানে কি বলে, এই কি বলে এফেক্টিভ এবং খুব তোমাদের দামে, এটাকে ভ্যালুয়েবল, গ্রাজুয়েট হইছো। এর এমনি এমনি হয়ে গেছো না স্যার, না স্যার, এইটাই বলছে, তুমি ইনপুট ঢুকছো, আউটপুট বলছো উইদিন দ্য গিভেন এনভায়রনমেন্ট। ওই যে আমাদের ইউআইটিএস এর ভিতরে ঢুকছো, এটা সোশ্যাল হতে পারে, পলিটিক্যাল হতে পারে, লিগ্যাল হতে পারে, এডুকেশন হতে পারে, জিওগ্রাফি হতে পারে, এইটাকে তোমাকে ঢুকছো, এটার মাধ্যমে তোমাকে যাচ্ছে থ্রু ইউটিলাইজেশন অফ এক্সিস্টিং টেকনোলজি। তাইলে ফাংশনটা হলো ট্রান্সফরমেশন, তোমাকে আমি ট্রান্সফর্ম করলাম, ইনপুট থেকে আউটপুটে বানালাম, এইগুলো ট্রান্সফরমেশনটা হলো ম্যানেজমেন্ট। এই ট্রান্সফরমেশনটা হলো ম্যানেজমেন্ট। বলছি ইনপুট, ইনপুটে তুমি ট্রান্সফরমেশন দিছো, তুমি আউটপুট বাড়িয়েছো, এটা উইদিন এ গিভেন এনভায়রনমেন্ট ইউজিং এক্সিস্টিং টেকনোলজি বা হোয়াটএভার সফটওয়্যার অথবা হার্ডওয়্যার। এইটা হলো ফাংশন এনি অর্গানাইজেশন। কে যথেষ্ট কথা বলা হচ্ছে, এখন এগুলি সব ডেফিনেশন খেয়াল করে দেখো। ম্যানেজমেন্ট প্রোভাইডস কি বলছে, মেকানিজম রেশনাল ডিসিশন মেকিং, সবসময় বলছে ইট ইজ এ কি ফ্যাক্টর। ম্যানেজিং শব্দটা কি এটাও খেয়াল করবা, ইজ এ টাস্ক। আর ম্যানেজার কাকে বলবো, ম্যানেজার ক্রিয়েট দি এনভায়রনমেন্ট, তুমি নিজে ক্রিয়েট করবা এই এনভায়রনমেন্টটা, ট্রান্সফরমেশন প্রসেসটা, দ্যাট ইজ কন্ডিউসিভ টু দি পারফরমেন্স, যাতে সহজের মতো ওই পারফরমেন্সটা পারফর্ম করো, এই ট্রান্সফরমেশনটা, সো দ্যাট
আমার অর্গানাইজেশনাল গোল অ্যাচিভ করা হয়। এইগুলি ডেফিনেশনগুলি পড়বা। আমরা এই মুহূর্তে আমরা একটু ডিফারেন্ট কথাবার্তা বলছি। ম্যানেজমেন্ট এতক্ষণ বললাম, ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং, ম্যানেজমেন্ট আমাদের মেইন ফাংশন। এখন আমরা আলোচনা করব এই ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিভাবে ডিফারেন্ট। এটা মনে রাখবেন, আজকের থেকে অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্টের ডিফারেন্সটা বুঝে নিন। অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হলো, টাস্ক হলো, প্রসেস হলো খুব রুটিন ওরিয়েন্টেড এবং খুব কি বলে ডিফাইন্ড, কনফাইন্ড, কতগুলো রুলসের ভিতরে চলবে। আর ম্যানেজমেন্ট হলো একটু ওপেন, ডাইনামিক। তোমাকে নিজেকে নিজে এটাকে উদ্ভাবন করতে হবে, সিচুয়েশন দেখে দেখে, একটু রিলেটিভলি এটাকে বলে ফ্লেক্সিবল। আমরা এই জন্য বলছি ডিফিনেশন হাউসকিপিং বেসিক্যালি, আর এখানে হাউসকিপিং প্লাস এন্টারপ্রেনারশিপ ম্যানেজমেন্টটা খুব ক্লিয়ারলি বলবা। এগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিস্টিংগুইশ ম্যানেজমেন্ট and between administration and management. How administration is different from the from management. Give some typical features of these differences. যেমন administrative job is static, আমার ম্যানেজমেন্টের জবগুলি হলো ডাইনামিক। কেন ডাইনামিক হবে? তুমি ফাউন্ডেশন করতেছো, দেখবে যে তুমি মাটি টাটি কেটে যাইতেছো, নিচে চারদিকে পানি টেনে এসে ফাউন্ডেশনের চারদিকে মাটি রেডি করে যাচ্ছে, কিন্তু তুমি এগুলো আগে তুমি খেয়াল করতে পারো নাই বা বুঝতে পারো নাই। এখন এই মুহূর্তে এটাকে ট্যাকল করার জন্য তোমাকে কি করতে হবে? তখন তোমার এই অ্যাডমিনিস্ট্রেশনের রুল দিয়ে চলবে না, তোমাকে নিজে নিজে তখন কি ইনস্ট্যান্ট তোমার নলেজ থেকে অ্যাপ্লাই করে তোমাকে এটা ট্যাকল করতে হবে। এইটাই ম্যানেজমেন্ট, ডাইনামিক। বুঝছো? দ্যাট ইজ যথেষ্ট এক্সাম্পল রয়ে গেছে আমাদের এখানে, অনেক ফেইলুর স্ট্রাকচার এক্সাম্পল আছে। যেমন ন্যাশনাল ব্যাংকের একটা বিল্ডিং হচ্ছে কারণ বাজারে, তোমরা আগে কয়েক বছর আগে দেখছিলাম যে মাটি কাটতে দেখে চারদিকটা ভেঙে পড়তেছিল। জি স্যার। দ্যাট ওয়াজ এ সিরিয়াস একটা বিরাট সমস্যা ছিল। বড় বড় এক্সপার্ট ডাকে ডেকে নিয়ে এটা ম্যানেজ করতে হবে। তখন এটা অ্যাডমিনিস্ট্রেটিভ জব দিয়ে কাজ করতো না, এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস টেকনিক্যাল সলিউশন ডেভেলপ করতে হবে, ডিভাইস বের করতে হবে টু প্রটেক্ট। রিসেট ডাইনামিক চেঞ্জিং। এটা প্রটেক্টিভ অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা হলো ক্রিয়েটিভ। ম্যানেজমেন্ট সবসময় ক্রিয়েট করবা সামথিং নিউ। ব্যুরোক্রেটিক, এটা ডেমোক্রেটিক। ম্যানেজমেন্ট হলো পার্টিসিপেটরি, ডিসিশন মেকিং। সবার গ্রুপের অপিনিয়ন নাও, ডিসকাস করো, পেটিং করো, ডিবেট করো, আর্গু করো, করে করে এটা ডেমোক্রেটিক সিদ্ধান্ত নিয়ে। অ্যাডমিনিস্ট্রেশন হলো ফলো করবে রুলস, আর আমরা হলাম লিড করবো, আমরা সামনের দিকে আগাবো। আমরা বুঝলাম করবো রুলস, আমরা শুধু আমরা সামনের দিকে আগাবো। উই হ্যাভ দ্য গোলস টু অ্যাচিভ, যে সামনের দিকে আগাতে হবে। এই কতগুলি টিপিক্যাল ফিচার আমি বলে দিয়েছি। এগুলি কিন্তু ওই বই থেকেই আসছে, কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট, প্রথম যে রেফারেন্সটা দিয়েছি। এগুলি সব ডেফিনেশন দেওয়া আছে, কারণ ডিসিশন মেকিং আমি বলছি ভেরি ইম্পর্টেন্ট। যার মিনিমাম ডিসিশন মেকিং টাস্ক থাকবে, কাজ থাকবে, তাকে আমরা ম্যানেজার বলি, বুঝছো? এবং যারা ফিজিক্যাল ওয়ার্ক করবে তাদেরকে আমরা ম্যানেজার বলবো, ম্যানেজার বলবো না, ডিসিশন মেকার বলবো না। যারা ফিজিক্যাল লেবার, লোয়ার লেভেল, তাদের কোনো চিন্তা ভাবনা নাই। আর ডিসিশন মেকারদের সাংঘাতিক চিন্তা ভাবনা। তুমি সারাদিন কাস্টিং করলাম, সব কিছু করলাম, রাত্রে দিয়ে তুমি ঘুমাতে পারবো না, যে কাস্টিং কি থাকবো কিনা, শাটারিং খুললে পরে ভেঙে পড়বে কিনা। আর লেবাররা দেয় আরাম মতন ঘুমাইবো ঠিকই, কারণ সে তো কাজ করে গিয়ে মারিয়েছে। তোমার চিন্তা থাকবে তুমি রড দিছিলে কিনা, পানি দিচ্ছে কিনা, পরে আবার কিউরিং হচ্ছে কিনা, ঠিক মতো হচ্ছে কিনা, অনেক রকমের কিছু হচ্ছে। সো ডিসিশন মেকিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনস অফ দি ম্যানেজার। আর এই ডিসিশন মেকার অপারেটিভ ওয়ার্ক, ফিজিক্যাল ওয়ার্ক, দুই ভাগ থেকে একটা টাইম। যে কোনো মানুষের কাজ দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো টাইম স্পেন্ড অন ডিসিশন মেকিং, আর একটা টাইম স্পেন্ড অন অপারেটিভ ফিজিক্যাল ওয়ার্ক। তো যত উপরের দিকে যাইবা হাই লেভেলে, প্রাইম মিনিস্টার হওয়া, প্রাইম মিনিস্টারের কাজ হলো শুধু ডিসিশন মেকিং, ফিজিক্যাল কাজ জিরো। আমরা তো নিচের লেভেল আইবা, কোনটা বেশি? ফিজিক্যাল ওয়ার্ক বেশি, নিচের লেভেল ফিজিক্যাল ওয়ার্ক বেশি, ডিসিশন মেকিং জিরো। এইটাই তো রেশিও 0 to infinity। ম্যানেজমেন্টের ক্লাসিফিকেশন গুলি আমরা পরপর করতে পারি, এগুলি খেয়াল করবা। ম্যান, মেশিন। মানুষ আর মেশিনের একরকম ম্যানেজমেন্ট হবে। যেমন আমরা দেখো যে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, এটা মানুষ আর মেশিন ম্যাটেরিয়াল ইন্টারাক্ট করে, ম্যান ম্যাটেরিয়াল ইন্টারাক্ট করে, দেখো কিরকম ম্যানেজমেন্ট হচ্ছে। কোয়ালিটি ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট,
নানান রকমের কিছু মানুষ ইন্টারেস্ট করলে পার্সোনাল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, লেবার ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, এগুলি ক্লাসিফিকেশন তুমি করে নেবে। আমরা এখন এই টাস্কটাকে অ্যানালাইসিস করব, টাস্ক অফ ম্যানেজমেন্ট। আমরা অলরেডি বলছি ডিসিশন মেকার, এবং এটা গতকালকে বলছি দেয়ার আর ফেজেস, এবং এই কাজটা করতে গেলে তিনটা জিনিস আমার সম্পৃক্ত করতে হবে। কতক্ষণ আগে দেখছি এক্সিস্টিং টেকনোলজি, ইউজ সায়েন্স, সায়েন্টিফিক, আমরা পরবর্তী পর্যায়ে পড়বো সায়েন্স অ্যাপ্লাই করবো, ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করবো, টেকনোলজি অ্যাপ্লাই করবো, তারপরে সাইকোলজি অ্যাপ্লাই করবো, সবই করবো। তো আমরা সবকিছু মিলিয়ে এইটাকে বলা হয় ম্যানেজমেন্ট। টাস্কটাকে বলা হচ্ছে ইট ইজ অ্যান আর্ট। দ্য টাস্ক অফ ম্যানেজমেন্ট ইজ অলসো এ টাস্ক অফ আর্ট, বা আর্ট অফ ডুইং থিংস। সায়েন্স, ইট ইজ এ সায়েন্স, ইট ইজ অলসো টেকনোলজি। ডেফিনেশন কি করবো, সায়েন্স কাকে বলে, আর্ট কাকে বলে, টেকনোলজি কাকে দেখে নিন। ক্রিয়েটিভিটি, অ্যানালাইসিস, সিনথেসিস, এখানে বলা হচ্ছে সব কিছু। ম্যানেজিং ইজ দ্য আর্ট অফ ডুইং, যেমন কাজটা করতে পারবা, কত ভালো মতন করতে পারো, কত সেফ, কত করতে পারো, কত এফিশিয়েন্টলি করতে পারো, এটা হলো আর্ট অফ ডুইং। এটা হলো গুড প্র্যাকটিস, কন্ডাক্ট। অনেক রকম প্র্যাকটিস, ব্যাড প্র্যাকটিস, গুড প্র্যাকটিস, কন্ডাক্ট অফ গুড প্র্যাকটিস। ম্যানেজমেন্ট ইজ দ্য সায়েন্স। সায়েন্স কাকে বলে যদি ডেফিনেশন দেই করতে পারবো না, এগুলো শিখবা। হোয়াট ইজ সায়েন্স, হোয়াট ইজ আর্ট, হোয়াট ইজ টেকনোলজি, বলে দিচ্ছি আমি এখানে। সায়েন্স আর টেকনোলজি কি আছে। আর এই মুহূর্তে আমাদের ট্রানজিশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। আমরা এখন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বলছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এগুলো সব ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট কনসেপ্ট। ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট টেকস ওভার, লাস্ট সেন্টেন্সটা দেখো, টেকস ওভার হোয়ার ইঞ্জিনিয়ারিং ডিজাইন টার্মিনেটস। আমাদের যে থার্ড ইয়ার পর্যন্ত বা এই লেভেল পর্যন্ত যে কোর্সগুলি, এগুলি সব কিন্তু ডিজাইন ওরিয়েন্ট শিখার জন্য, so that you can use those design ultimately to deliver your product. অর্থাৎ ডিজাইন যেখানে শেষ হয়েছে, ম্যানেজমেন্ট সেখান থেকে শুরু হয়েছে। বুঝছো? মানুষের ডিজাইন সবকিছু কমপ্লিট করার পরে আমাদের ম্যানেজমেন্টটা দরকার। এই আমরা এখন ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট টেকস ওভার হোয়ার ডিজাইন টার্মিনেটস। অর্থাৎ আমরা বলি থার্ড ইয়ার পর্যন্ত করলে আগে আমাদের মধ্যে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, পুরোপুরি সিভিল ইঞ্জিনিয়ার পুরোপুরি হয়ে গেছে। থার্ড ইয়ার হইলে চাকরি পাইতো আমাদের সময়, পাকিস্তান পিরিয়ডে আমরা দেখছি বড় বয়রা থার্ড ইয়ার শেষ চাকরি এসে গেছে, অনেক চাকরি, বিকজ দে নো দ্যাট দে উইল বি এবল টু ডু দিস। মানে এখন আমরা ম্যানেজমেন্টের দিকে আসছি। ম্যানেজমেন্টের জিনিসগুলো আমরা গতকালকে বলছি, প্ল্যানিং, অর্গানাইজিং, কন্ট্রোলিং, এগুলি বলছি। কিন্তু সবকিছু মূলে একটা জিনিস খেয়াল করবো, ম্যানেজমেন্ট ইন প্র্যাকটিস, রিয়েল সেন্সে, অ্যাকচুয়াল সিনে, practically, it is an application of few well tried principle. এটা হচ্ছে অ্যাপ্লাই করবা কিছু known knowledge, known methods, proven methods, যাতে কোনো সন্দেহ নেই। এই মেথডগুলি কিভাবে জানবা, এক্সপিরিয়েন্স থেকে জানবা, তোমার আগের নলেজ থেকে জানবা। এবং এর সাথে কিছু সাইকোলজি থাকবে, যে কি সাইকোলজি মানে কি, মানুষের সাথে ব্যবহার, নর্মাল কার্টিসি, মানুষের সাথে ব্যবহার করা, ফর আদার হিউম্যান বিং, অন্যদের সাথে ভেরি ডিসেন্ট ওয়েতে ব্যবহার করা, তাদের লিমিটেশনগুলি জানা, তাদেরকে মোটিভেট করা, এই জিনিস মধ্যে। এবং বলছে এ লট অফ কমন সেন্সটাকে অ্যাপ্লাই করবা। কমন সেন্স খালি বললে হবে না, কমন সেন্স বেসড অন অ্যাপ্রোপ্রিয়েট নলেজ। নলেজের কোনো বিকল্প নেই। এই নলেজগুলি দেওয়ার জন্যই আমাদের এই কোর্সের এত ফিরিস্তি, আমাদের চতুর্দিক থেকে মাল্টি ডাইমেনশনাল নলেজগুলি তোমাদেরকে দেওয়া হচ্ছে। এই জন্য কেউ বলছে ম্যানেজমেন্ট ইজ প্ল্যানিং, প্রথম টাস্ক হলো প্ল্যানিং, অর্গানাইজিং, আমরা এগুলি গতকালকে বলছি। আবার কেউ বলছে অনেক বেশি কন্ট্রোলিং। হ্যাঁ, এই যে এখানে বলছি প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং, এই সমস্ত বলছি। এবং ম্যানেজার এগুলিকে কোঅর্ডিনেট করবে। ফাইন, আরো বেশি হইতে পারে, এর সাথে লিডিং আসতে পারে, এর থেকে কি বলেন এখান থেকে কোঅর্ডিনেশন আসছে, কন্ট্রোলিং আসতে পারে, নানান রকমের কিছু আসতে পারে, অনেকভাবে তুমি ডিফাইন করতে পারে, ইনফ্লুয়েন্সিং আসতে পারে, ডিসিপ্লিনিং আসতে পারে। এইটা হলো ফর্মাল ডেফিনেশন।
আমি যদি করি ডিফাইন ম্যানেজমেন্ট, তাহলে এই হলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ কোঅর্ডিনেশন অফ রিসোর্সেস। ওই জায়গায় রিসোর্স তোমার আন্ডারে যত রিসোর্স থাকবে, মানুষ, ম্যাটেরিয়ালস, পানি, এনার্জি, সবকিছু থ্রু এ প্রসেস অফ প্ল্যানিং। প্রথম স্টেজটা হলো প্ল্যানিং, অর্গানাইজ, ডিরেক্ট করবা, অর্ডার দিবে মানুষকে, কমান্ড করবা, এবং তাদেরকে মোটিভেট করতে হবে, পারসু করতে হবে, ইনফ্লুয়েন্স করতে হবে, ওই কেয়ারফুলি, এবং সবগুলিকে একত্রে কন্ট্রোল করতে হবে ইন অর্ডার টু অ্যাটেইন তোমার অবজেক্টিভ। তোমার যে অবজেক্টিভ আছে সেটা তুমি যাতে করতে পারো, এইগুলো ফর্মাল ডেফিনিশন। তুমি এগুলো একটু পড়বা, এবং এই প্রত্যেকটা ফেজের অনেকগুলি এক্সাম্পল দেওয়া আছে, কিছু অ্যাক্টিভিটি, কার্যক্রমগুলি। প্ল্যানিং বলতে কি বুঝি? উত্তর দাও, সময় নাই। পূর্ব পরিকল্পনা। এইগুলি আমি গতকালকে বলছি। প্ল্যানিং মানে ফিউচার, ডিসাইড ইন অ্যাডভান্স, আগের থেকে সিদ্ধান্ত নিবা কি হচ্ছে, প্ল্যান করো। তোমার কারোবারি যদি কোনো জায়গায় আছে, শহরে আছে, ঢাকা শহরে আছে, বাইরে আছে, মনে হচ্ছে সাতক্ষীরা শহর মনে করো কেউ আছে, তো সাতক্ষীরা শহরে পানি সাপ্লাই দিবে, তাই না? তোমাদের পড়াইছে না ওয়াটার সাপ্লাই স্যানিটেশন পড়াইতেছেন? জি স্যার। জি স্যার। তাহলে একটা শহরের ওয়াটার সাপ্লাই সিস্টেম ডিজাইন করবা, তাহলে কি লাগবে? প্রথম কি লাগে? আমাকে প্ল্যানিং করতে হবে যে কিভাবে কি লাগবে, ইনফরমেশন কি লাগবে, কি পরিমাণ লোক আছে শহরে, কি পরিমাণ পানি লাগবে, কি পরিমাণ লোক আছে এবং প্রতি লোকের কনজাম্পশন করতে, এগুলো তোমাদের শিখাইছে। তাহলে কত লোক সংখ্যা, কত পরিমাণ আসবে, এটা আগে ফিরিস্তি করো। এই তো সুন্দর, এই যে বলছে দেখো কি লাগছে, ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট, when, how, who and by whom to be done. অ্যাক্টিভিটিস কি? ফোরকাস্ট করা, এই যে বলছি ফোরকাস্ট। এখন ফোরকাস্টিং কিভাবে করবা? আগামী 20 বছর সাতক্ষীরা শহরে পানি কতটুকু লাগবে, ফোরকাস্ট করো, প্রজেকশন করো। পড়াইছে? নিশ্চয়ই পড়াইছে যে কিভাবে ফোরকাস্ট করবে। এই ফোরকাস্টিং ইজ অ্যান অ্যাক্টিভিটি অফ প্ল্যানিং। ওকে, সেটিং অবজেক্টিভ ইজ অ্যান অ্যাক্টিভিটি অফ প্ল্যানিং। এগুলো এক্সাম্পল দেওয়া আছে। তো ফোরকাস্টিং এগুলো পড়াতে গেলে অনেক সময় লাগে, যদি আমি ব্যাখ্যা দিতে চাই। তো ফোরকাস্টিং এর মেথড তো কইতে পারলাম না। মনে করো একটা রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওয়াই? বলে the amount of water that will be determined by the year 20, 20, 30 বা 40, সাতক্ষীরা শহরে কত হবে, কি কি ভেরিয়েবল গুলি তারা এফেক্ট করবে, এইভাবে তুমি করতে পারো। সিমিলারলি অর্গানাইজেশন কিভাবে, অর্গানাইজিং এর জন্য অ্যাক্টিভিটিং এর জন্য অর্গানাইজেশন অ্যাক্টিভিটি গুলি কি, মোটিভেশনের জন্য কি, এই যে খেয়াল করো, লিডিং, ডিরেক্টিং, গাইডিং, এইগুলি মোটিভেট করতে হবে। কন্ট্রোলিং, এই অ্যাক্টিভিটিগুলি মনে রাখতে খুব ভালো ভালো ইম্পর্টেন্ট। এই যে এলিমেন্টস অফ দ্য প্রসেস অফ ম্যানেজমেন্ট, পরীক্ষায় কিন্তু এগুলি থাকে, এগুলো থাকবে পরীক্ষায় কিন্তু। এখন প্রত্যেক 2 সপ্তাহ পরে পরে একটা না একটু হইব তোমাদের। মনে রাখো আজকে একটা দিবা 10 মিনিটের জন্য, আর 5 মিনিট পরে আমি তোমাকে লিখে দিব, তুমি এটা লিখবা। প্রিন্সিপাল কনসেপ্ট আমি যাগুলো বলছি মোটামুটি এই 5টা 6টা এলিমেন্টের মাধ্যমে আমরা কাজ করব। এবং এই 3টা জিনিস আবার ফার্দার 3টা বলছি, আবার মানুষ নিয়ে কাজ করব, একটা ফ্রেমওয়ার্ক, একটা মেথোডোলজির ভিতরে আমি আর কি একটা কি বলে স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্টের ভিতরে আমি নিয়ে কাজটা করব। ওকে, অর্থাৎ অর্গানাইজেশনাল অ্যারেঞ্জমেন্টের ভিতরে কাজ করব। মানুষকে নিব, এক নম্বর মানুষ নিয়ে ডিল করব, অর্গানাইজেশন নিয়ে ডিল করব। আর একটা হলো আমার মেথোডোলজি, প্রসিডিউর, কি প্রসিডিউর আমি কাজ করি। 3টা জিনিস আমার থাকবে। এই জন্য বলছে তোমাকে মানুষ নিয়ে কাজ করবা, প্রতিষ্ঠান নিয়ে কাজ করবা, প্রসিডিউর মেথড নিয়ে কাজ করবা, এবং তুমি ডিসিশন মেকার হবা, তুমি অ্যানালিস্ট হবা। তোমাকে অ্যানালিসিস করতে হবে, কইলাম যে সাতক্ষীরা পানি শহরে পানি কতটুকু, অ্যানালিসিস করবা, প্রজেক্ট ইভ্যালুয়েশন করবা, পদ্মা ব্রিজের বেনিফিট কস্ট রেশিও কত এটা বের করবা, এবং আলটিমেটলি এই জিনিসগুলি করব কার জন্য? পাবলিক। এটা হলো আমার সামারি। তা আমরা এই পর্যন্তর মধ্যে একটু ব্রেক দিচ্ছি আমি, তুমি পরে আমি মেটা প্রসেস করা দিচ্ছি। তুমি এই 10 মিনিটের ভিতরে আমি কি বলে একটা কোশ্চেন করতে চাই, এটা দেখে জমা দিবা কাগজের মাঝে কইরা এই সিআর এর কাছে পাঠাই দিবা।
এক্ষুনি কোশ্চেনটা শোনো, যে যা পারো লেখবা। শুনতেছো? জি স্যার বলেন। দেখো প্রত্যেক প্রশ্ন মনে করো। Explain the need for the study. Explain the need for study of project management. বাস আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে এতক্ষণ ধরে কইছি, কালকে কইছি, আজকে কইছি। এইটা সরি ফরের পরে বুঝতে পারিনি স্যার এক্সপ্লেইন শোনো চুপ থাকো। Explain the need. কোশ্চেনটা আরেকবার। আমি তো বলতেছি শোনার জন্য, কথা বলবো না। Explain the need for the study of project management. প্রজেক্ট ম্যানেজমেন্ট করার বা স্টাডি করার দরকার কি, এইটি বলতেছি। Explain the need for the study of project management. একটা পেজের মধ্যে নিয়া কিছু লেখা বা কম্পিউটার লেখা 10 মিনিট। কয়টা বাজে এখন? 6:10। 6:10 বাজে না? জি স্যার। এই 6:25 ভিতরে লেখা জমা দিবা। এখন শেয়ারের কাছে সবাই যে যা পারো লেখবা, লেখা জমা দিবা। নাম্বার দেব কিন্তু। এখন কয়জন আইছো? স্যার 43। হ্যাঁ 43 আনসার শিট চাই আমি। 15 মিনিট সময় দিলাম। জি স্যার কে সিনিয়র মানুষ তোমরা সবাই সিনিয়র লিখতে পারবা, অনেকবার রিপিট করছি আমি কালকে করো। তারপরে 6:25 থেকে আবার 15 মিনিট ক্লাস, তারপর আজকে ক্লাস শেষ করো। বুঝছো সব? লেখা সাথে সাথে জমা দিবা। ইয়ার সিয়ার কাছে। মাসুম জি স্যার। জি স্যার। এগুলো নিয়ে নিবা। বুঝতেছি স্যার, বলেন। 43 আনসার নিবা। আচ্ছা স্যার। জি স্যার। ওকে, আমি তো আসতেছি। Explain the need. মাসুম, ওটা কি তোমাকে পিকচার পাঠাবো মেসেজে? হ্যাঁ হ্যাঁ মেসেঞ্জারে। মাসুম এই জি মেসেঞ্জারে জি ওটা লিখে তো। জি জি আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা, তাহলে ওটা পাঠাইলে আমি আর কি স্ক্রিন শেয়ার করব, পরে স্যার আর কি দেখবে কে কি আনসার দিচ্ছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কি চলে গেছে? স্যার একটু পাঠাচ্ছি স্যার, আমি কিভাবে ছবি উঠাবো এটা তো বুঝতেছি না। হ্যাঁ জমা নাও, বানিয়ে রাখো। একে কথা বন্ধ রাখো। সবাই মিউট করেন। মাসুম ঠিক আছে? সব পাইছো হাতে? স্যার আমি 7-8 জনেরটা পাইছি এখন পর্যন্ত। এই মাসুম ভাই পাঠাচ্ছি। বাকিরা পাবে না। মাসুম ভাই পাঠাবো কোথায়? কিভাবে পাঠাবো এটা? মাসুম ভাই আমি তো বলছি যে খাতার মধ্যে লেখা নাম আর আইডি লেখা, তারপর মেসেঞ্জারে আমারে পাঠাইতে। ও মেসেঞ্জার না? মেসেঞ্জারে মানে মাসুম তোর মেসেঞ্জার আমারটা গেছে দেখ তো। মাসুম ভাইয়ের মেসেঞ্জারে। আরে ভাই জি ভাই জি। নিয়ে ওকে দিচ্ছি। মাসুম আমারটা গেছে তোর মেসেঞ্জারে। ওটা তোর মেসেঞ্জারে গেছে কিনা তুই তো দেখতে পারিস, শুধু শুধু চিল্লাপাল্লা করতেছিস। ওকে মাসুমের মেসেঞ্জার পাঠাই দাও। ঠিক আছে, হয়েছে, ফাইন।
ওকে, আমি আগাচ্ছি ক্লাসে। জি স্যার, আমরা শুরু করি স্যার। জি স্যার। সবাই মিউট করে দেই। থ্যাংক ইউ। পরে অ্যাকসেপ্ট করবার মাসুম আমি বলে দিচ্ছি ঠিক আছে। এটা স্যার বলতেছি স্যার, ওরা বলে দিচ্ছি। হ্যাঁ তাই নাকি স্যার? বুঝছি স্যার, তাহলে একটু শোনো, ওকে আমি আগাচ্ছি। বেশ, শোনা যায়? জি স্যার। জি স্যার, শোনা যায়। এই আমরা প্রসেস শেষ করছি, ম্যানেজমেন্ট প্রসেস শেষ করছি। আর এটাকে আর একটু ফার্দার এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এটা শুধু প্রসেস না, এরপরে আরো অনেক বড় প্রসেস, এটাকে বলে মেটা প্রসেস। বিকজ এই প্রসেসের বাইরেও আমাদের অন্য ডাইমেনশন অ্যাড করতে হবে। যেমন এটা একটা সোসাইটি নিয়ে ডিল করবো আমরা, এবং এটা কমপ্লেক্সিটি নিয়ে ডিল করবো। এটা বিরাট কমপ্লেক্স সিস্টেম এবং সোশ্যাল সিস্টেম, এই জন্য এটাকে মেটা সিস্টেম, আমরা এটাকে বলছি মেটা সিস্টেম বলছি। যে সোশ্যাল প্রসেস সোসাইটি নিয়ে কেন বলছি, কারণ এই আমাদের যে কার্যক্রমগুলি সবকিছু কিন্তু কনসার্ন উইথ দি রিলেশনশিপ বিটুইন দি পিপল, মানুষের সাথে সম্পৃক্ত। এটা এই জন্য একটা কমপ্লেক্সিটি আছে। এটা যে ডাইনামিক প্রসেস, অলওয়েজ চেঞ্জ হবে, পরিবর্তন আসবে, সবকিছু আসবে, এবং টাইমের সাথে সাথে পরিবর্তন আসবে। সুতরাং ওই লাইনেও চিন্তা করতে হবে। কেন ওই যে গত সপ্তাহে আমরা বলছিলাম যে ডেভাস্টেশন হয়েছিল, আমাদের যে ড্যাম ফেইলুর, এই জিনিসগুলি খেয়াল করবা। ভবিষ্যতে যে থ্রেটগুলি আসবে, এখন আরো আমাদের কমপ্লেক্সিটি বাড়ছে বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজকর্মগুলি, বিকজ অফ দ্য ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং। বুঝতেছো গ্লোবাল ওয়ার্মিং কি, ক্লাইমেট চেঞ্জ কি, এগুলি আমার সাবজেক্ট না, তবু বলছি এর এফেক্ট গুলি তোমার ডেলিভারি, তোমার প্রোডাক্টের উপরে মানে ইম্প্যাক্ট করবে। যেমন কক্সবাজার তুমি যাও, কক্সবাজার থেকে টেকনাফে যে যাচ্ছ মেরিন ড্রাইভ প্রজেক্ট, এটা প্রায় 80 কিলোমিটার রাস্তা। এটা পার দিয়ে অনেকে যাও, হাসি ঠাট্টা করতে যাও, এনজয় করতে যাও, রিক্রিয়েশন করতে যাও, কিন্তু ডান দিকে তাকায় দেখবা। আমাকে শুনছো? হ্যালো, জি স্যার শুনতেছি। জি স্যার, রনি তুই মিউট কর, মিউট কর রনি। মিউট তো সব। হ্যাঁ, কক্সবাজার টেকনাফে মেরিন ড্রাইভ প্রজেক্ট রাস্তা দিয়ে যাচ্ছ, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, বিরাট চ্যালেঞ্জিং প্রজেক্ট ছিল সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। আমরা যখন বইটা ছিলাম, এটা কনসালটেন্সি ছিলাম, আমরা অনেকবার ভিজিট করছি, এবং এখানে কোস্টাল মানে থ্রেটস, এই যে সাইক্লোন থ্রেট বা অন্যান্য যে টাইডাল সার্চ গুলি আসছে, এই প্রোটেকশন দেওয়া কঠিন আছে। তুমি ডান দিকে দেখবা যে অনেক বস্তা নানান রকমের সিভিল কনক্রিট স্ট্রাকচার দিয়ে রাখছে প্রোটেকশন দেওয়ার জন্য। এগুলি কি এখন ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টের জন্য আমাদের যে প্রোডাক্টগুলি আমরা ডেলিভারি দিব, যে কোনো স্ট্রাকচার তৈরি করব, ইভেন স্যালাইনিটি, যে সমুদ্রের পাশ দিয়ে যে স্ট্রাকচারগুলি আসবে, যে সল্ট এফেক্ট, স্ট্রাকচারাল ডিকে হয়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যাচ্ছে, এইগুলি কিন্তু এই যে বলছে অ্যাক্টিভিটিস রিলেটেড উইথ টাইম অ্যান্ড চেঞ্জেস, এগুলি আমাদের আরো নতুন করে আমাদের চিন্তা করতে হবে। এই জন্য যে ডাইনামিক প্রসেস আর এটা কমপ্লেক্স করে রিলেশনশিপ উইথ মেনি আদার অ্যাক্টিভিটিস একটা সম্পর্ক। এই জন্য ম্যানেজমেন্টকে বলা হয় ইট ইজ এ মেটা প্রসেস। এই বলছে পরীক্ষা যেমন সিম্পল প্রশ্ন, হোয়াই ম্যানেজমেন্ট ইজ ভিউড অ্যাজ মেটা প্রসেস, তোমার এই উত্তরগুলো এখানে আছে, এবং তুমি আরো নতুন উত্তর তুমি দিতে পারবে। প্ল্যানিং এর কথা বলছি আমরা, প্ল্যানিং এ আরো ফার্দার এখানে স্টাডি করে দেওয়া আছে। প্ল্যানিং কি রকম জিনিস আমরা বলছি আগে, যে প্ল্যানিং ফর দ্য ফিউচার, এবং ফিউচার ইজ আনসার্টেন। ফিউচার কেউ আমরা কিছু বলতে পারি না। কালকের দিনটা কি হবে মোটামুটি কারেক্টলি বলতে পারবো, পরশুদিন কি হবে একটু কম, তারপরে সপ্তাহে কি হবে আরো কম, পরের মাসে কি হবে কিছু বলতে পারবো না, আগামী বছর কি হবে ভেরি আননোন। এই জন্য ফিউচার যে প্রজেকশন গুলি করবো, ফিউচারের জন্য যে করবো, এইগুলি আমাদের সাথে আনসার্টেন, খুব একটা আনরিলায়েবল অনেক সময় থাকে। এই জন্য বলছি যে এই প্ল্যানিং এর জন্য ফিউচার ইজ ভেরি আনপ্রেডিক্টেবল হইতে পারে, এটা লিমিটেশন, এগুলি প্ল্যানিং এর লিমিটেশন। দেখো এখানে বলা আছে কতগুলি, যে লিমিটেশনস অফ প্ল্যানিং, ফোরকাস্ট করা চেঞ্জেস, এবং এটা সবসময় আনরিয়ালিস্টিক হয়, এবং এই চেঞ্জগুলি যখন আসবে তখন খুব কস্টলি হবে। এই জন্য লিমিটেশনস অফ দ্য প্ল্যানিং এর আগে থেকে খেয়াল করতে হবে। এবং কেন করি প্ল্যানিং,
এই প্ল্যানিং এর কারণ হলো একটাই, আমাকে সেন্স অফ ডিরেকশন দিবে, এইটাকে আমাকে গাইড করবে রাস্তা, যে আমাকে এইভাবে যাওয়া উচিত। এই যে বলছে সেন্স অফ ডিরেকশন, মেকানিজম ফর কোঅর্ডিনেটিং, আমরা এটাকে কোঅর্ডিনেশন করার জন্য একটা মেকানিজম পাবো। প্ল্যানিং এর ডাইমেনশন গুলি কি? এটা টাইম ডাইমেনশন আছে, এটা লেভেল আছে, টপ ম্যানেজমেন্ট, মিডল ম্যানেজমেন্ট, লোয়ার ম্যানেজমেন্ট, সাবজেক্ট আছে, এলিমেন্ট আছে, ক্যারেক্টারিস্টিক। অনেক সময় চেঞ্জ হয়, ফ্লেক্সিবল হয়, রিজিড হয়, এই নানান ধরনের। সুতরাং প্ল্যানিং সম্বন্ধে আরো একটু নলেজ দিয়ে দিলাম। প্ল্যানিং খুবই ডিফিকাল্ট, এবং প্ল্যানিংটাকে করার জন্যই অনেক সময় ব্যয় করতে হবে, এবং অনেক জিনিস লিমিটেশনগুলি নিবা, এবং যাতে আমরা ওই লেভেলগুলি দেখবা, টাইম ডাইমেনশন দেখবা। অনেক লম্বা সময়ের জন্য প্ল্যান করি না, 100 বছরের জন্য প্ল্যান করা যায় না, 50 বছরের জন্য প্ল্যান করা যায় না, নর্মালি 10, 15, ম্যাক্সিমাম 20-25 ইয়ার। এজন্য প্রজেক্ট লাইফ, প্রজেক্টের যে ইকোনমিক লাইফ, এই প্রজেক্টের ইকোনমিক লাইফও কিন্তু ধরা ম্যাক্সিমাম আমরা 20-25 বা 30 ইয়ার্স হই। পদ্মা ব্রিজের ইকোনমিক লাইফ হয়তো 30 বছর আছে বা 40 বছর আছে, 30 বছর আছে, কিন্তু এর ডিজাইন লাইফ কিন্তু 100 বছর হবে। লাইফ অফ এ প্রজেক্ট মানে দুই রকমের, একটা হলো ডিজাইন লাইফ আর একটা হলো ইকোনমিক লাইফ। ইকোনমিক লাইফের কনসিডারেশনগুলি আমরা পরবর্তী পর্যায়ে বলবো, বিকজ অনেক লম্বা সময় পরে যত টাকাই আমার হাতে আসুক না কেন, আজকের ভ্যালু জিরো, এগুলো আমরা টাইম ভ্যালু মানে আমরা। এখন আমরা কিছু থিওরি পড়বো। এই যে ডিফারেন্ট অ্যাপ্রোচ, আমরা কতক্ষণ আগে বলছিলাম যে উড্রো উইলসনের কথা, একটা কথা ইউজ করছি। উড্রো উইলসনের মেইন কনসেপ্ট ছিল এফিসিয়েন্সি। কিসের এফিসিয়েন্সি? ইউজ অফ রিসোর্স। রিসোর্স গুলি কি কি? মানুষ, ম্যাটেরিয়াল, ল্যান্ড, হোয়াটএভার। এইগুলি সিম্পল জিনিসগুলিকে ইউজ করবো এফিসিয়েন্সির মাধ্যমে। এই জন্য এই ম্যানেজমেন্টের থিওরিগুলি ওখান থেকে এরকম চলে আসছে। একটা হলো আমরা বলি এটা ডিফারেন্ট অ্যাপ্রোচ, ভিউ পয়েন্ট, চিন্তা ভাবনা ভিউ পয়েন্ট। একটা হলো প্রোডাক্টিভিটি অ্যাপ্রোচ, যত বেশি প্রোডাকশন দেওয়া যায়, এইটা হলো একটা কনসেপ্ট। আমরা ক্লাস নিতেছি, যত বেশি জিনিস পড়াইতে পারি ছাত্রদেরকে তত ভালো, নাকি তত মঙ্গল, কোনটা ভালো? আর যত বেশি আমরা শিখতে পারি, যত বেশি পড়াইতে পারি, তোমরা সেটা তত কম করতে পারো। আমাদের জন্য তো ইউনিভার্সিটি চাইতে যত বেশি নলেজ দেওয়া যায়, বা আমার ছাত্ররা যাতে আমার প্রোডাক্টগুলি যেন ভালো ভালো নলেজেবল হয়, অনেক সংখ্যা বেশি হয়, এটাই ইউনিভার্সিটি অ্যাপ্রোচ। রাষ্ট্র তাই হবে। এই জন্য প্রোডাক্টিভিটি আমাদের আলটিমেটলি উদ্দেশ্য, অল্প সময়ে ম্যাক্সিমাম প্রোডাকশন দেওয়া। আমরা ক্লাস নিচ্ছি 1 ঘন্টা 2 ঘন্টা, এর ভিতরে যতটুকু ম্যাক্সিমাম আমরা শিখতে পারি, এটি হলো প্রোডাক্টিভিটি অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচের মধ্যে কতগুলি থিওরি আছে, এগুলো করে নিই। দ্বিতীয়টা হলো এই অ্যাপ্রোচের কাজ না করলে আরো কাজ করতে হবে, তখন হলো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। যে এই কাজগুলি করার পিছনে যে মানুষগুলি আছে, সেই জন্য মানুষগুলিকে যদি আমি ইউটিলাইজ করতে পারি, এটা হলো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। এটা বলছি হিউম্যান বিং, মোটিভেশন বলছিলাম, ফিফথ বা ফোর্থ ফেজ অফ বা ফোর্থ এলিমেন্টস অফ ম্যানেজমেন্ট আমরা পড়ছি কতক্ষণ আগে। এটা বলছি মোটিভেশন, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, স্টাডি অফ অবজারভেবল and variable human behavior. মানুষ খুব ক্রিটিক্যাল। গতকালকে বলছি মানুষ নিয়ে ডিল করা খুব ক্রিটিক্যাল হবে, এই জন্য আমরা হিউম্যান ফ্যাক্টরটা আলাদা করবো। এটা হলো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। আর একটা হলো রেশনালিস্টিক মডেল, এটাকে বলা হয় ইউজ অফ সায়েন্টিফিক অ্যাপ্রোচ মেথড। এখন আরো অনেক অ্যাডভান্সমেন্ট হচ্ছে আমাদের, ইউজ অফ টেকনোলজি, আইটি, আরো অনেক অ্যাডভান্স কনসেপ্ট যেগুলো আমরা ইউজ করতে পারি, যাতে আমাদের এই কাজগুলি করতে সহজ হয় এবং মোর রিলায়েবল হয়, মোর কারেক্ট হয়, এফিসিয়েন্সি বাড়ে, এরকম জিনিস। যেমন তোমরা অনেক ইয়ে দেখো, ফিচার বা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল আছে, বা বিভিন্ন ইয়েতে চ্যানেলগুলিতে এগুলো দেখায়, সায়েন্স বেসড অনেক ইনোভেটিভ জিনিস দেখাচ্ছে। আমি গত সপ্তাহে দেখতেছিলাম যে জাপানিজ টেলিভিশন ইয়ে দেখাচ্ছিল যে পাইপ ফিটিং করাইছে না তোমাদেরকে। পাইপ ফিটিংটা বিরাট জিনিস। এই যে ওয়াটার সাপ্লাই স্যানিটেশন ঘরের মধ্যে দিই, বা গ্যাস পাইপ ফিট, ওয়াটার পাইপ কি বলে, অন্যান্য যে সমস্ত জিনিস আমরা ডিসপোজ করি, এই পাইপ ফিটিং কিভাবে করা হয়, এই পাইপ ফিটিং এর যে কনভেনশনাল মেথড যেগুলো আমরা এখন করি, স্ক্রু দিয়া, টাইপ দিয়া, রেঞ্জার দিয়ে এগুলি করি, এখন তারা এগুলিকে আরো তো অ্যাডভান্স লেভেলে করছে। একই জয়েন্ট জোড়া লাগানো 5 মিনিটের জায়গায় 1.5 মিনিটে করা যায়, এবং খুব ডিউরেবল হয়, এফিশিয়েন্ট হয়। এইগুলো হলো ইউজ অফ এই যে ক্রিয়েটিভিটি, নিউ নলেজ, টেকনোলজি, তারপরে কি বলছি ইনোভেশন।
এই জিনিসগুলি আমরা এই মেথডটা বলছি। তো এইটা হলো তিনটা অ্যাপ্রোচ। হোয়াট আর দি ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ ম্যানেজমেন্ট? তিনটা অ্যাপ্রোচ: প্রোডাক্টিভিটি, বিহেভিয়ারাল আর রেশনালিস্টিক মডেল বা সায়েন্টিফিক অ্যাপ্রোচ। এর আন্ডারে অনেকগুলি থিওরি আছে, তোমরা থিওরিগুলি পড়ার জন্য আমি বলছি, এগুলি পড়বা। কনসেপ্ট অফ থিওরি, টেইলরের থিওরি, মেয়র থিওরি, জি স্যার। এইগুলি পড়তে হবে। আমি এখন হেনরি ফয়েলের থিওরি, এই জিনিসগুলি আমি এই অ্যাপ্রোচগুলোর ভিতর থেকে এক একজন বলছে। এইগুলো ডেভেলপ করছে কিন্তু ওই উড্রো উইলসনের পরের থেকে যে রিসার্চ গবেষণা চলছে 200 বছর 150 বছর প্রায়, এখন তো প্রায় 130 বছর। 1887 সালে সে কনসেপ্ট ডেভেলপ করেছে, তারপরে থেকে কত অ্যাডভান্সমেন্ট হচ্ছে। বিভিন্ন সায়েন্টিস্ট, বিহেভিয়ারাল সায়েন্টিস্ট, তারা স্টাডি করছে বিভিন্ন এলিমেন্টস, এবং লাস্টে যে বলছে সায়েন্টিফিক মুভমেন্টে যেগুলো আমরা বলছি যে ম্যাথমেটিক্যাল টুলস, প্রসিডিউরস, স্ট্যাটিস্টিক্যাল টুলস, ইকোনোমেট্রিক টুলস, এই যে জিনিস বলছি আমরা ডাইনামিক প্রোগ্রামিং, আমরা এগুলো বলছি ম্যাথমেটিক্যাল প্রসেস, আমরা এগুলো পড়বো এখানে। লিনিয়ার প্রোগ্রামিং, এই যে লিনিয়ার প্রোগ্রামিং আমাদের সিলেবাস আছে, কিন্তু আমরা পড়বো এগুলি। স্ট্যাটিস্টিক্যাল মেথড আছে, আমরা এগুলি পড়বো। এই যে সায়েন্টিফিক মেথড আমরা এই সবগুলি ইউজ করবো কেন? সায়েন্টিফিক মেথড ইউজ করবো কেন? আমার ডিসিশন মেকিংটা যতটুকু কারেক্টলি করা যায় এবং রিলায়েবল করা যায়, এই থিওরিগুলি কিন্তু পড়বো। এবং আরো বলা হচ্ছে যে এই থিওরিগুলিকে আরো অনেকভাবে স্টাডি করা হচ্ছে, বিভিন্ন স্কলার, বিভিন্ন ভিউ পয়েন্ট। আর বলছে আমরা বলি এটাকে বলা হয় স্কুলস অফ থটস। একটা ব্যাংক, একটা থিঙ্কিং, মানে কি বলে এটাকে, এক ধরনের থিঙ্কিং অ্যাপ্রোচ। এটা বলা হয় স্কুলস। আমরা যখন ফ্যাকাল্টি বলি, স্কুল বলি, এই ধরনের বলছে স্কুলস অফ থটস, অর্থাৎ চিন্তা ভাবনার স্ট্রিম। এই চিন্তা ভাবনার জন্য আমরা পড়ছি প্রসেস স্কুল, আমরা ম্যানেজমেন্ট এজ এ প্রসেস আমরা পড়ছি, এটা পড়ছি। ইম্পেরিক্যাল স্কুল, ইম্পেরিক্যাল মানে কি? বেসড অন দি স্টাডি অফ দি ফ্যাক্টস, অবজারভেশন। বিহেভিয়ারাল স্কুল, সোশ্যাল সিস্টেম স্কুল, ডিসিশন থিওরি স্কুল, ইনফরমেশন সিস্টেম স্কুল, ম্যাথমেটিক্যাল স্কুল, সোশ্যাল সিস্টেম স্কুল, এইগুলি ইলাবোরেটলি বলা আছে আমাদের শীতের ভিতরে। তোমরা এগুলো একটু দেখে নিবা, ডিফারেন্ট স্কুলস অফ থটস। এইটা হলো সামারি। কি সামারি করলাম আজকে? সামারি করলাম, আমরা পড়ছি ম্যানেজমেন্টের টাস্কটুকু দেখলাম প্রসেসের মাধ্যমে, তাই না? অ্যাক্টিভিটিগুলি দেখছি, এবং এই অ্যাক্টিভিটিগুলি 5টা ভাগে ভাগ করছিলাম আমরা: প্ল্যানিং, অর্গানাইজিং, অ্যাক্টিভেটিং, লিডিং। আর এখন আমরা দেখলাম এই কাজগুলি করতে হবে বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে, অ্যাপ্রোচগুলি থেকে। এই যে প্রোডাক্টিভিটি অ্যাপ্রোচ আছে না, রেশনালিস্টিক কনসেপ্ট, এগুলি পড়ছি না এখন। তাহলে এই অ্যাপ্রোচগুলি আমার এই প্রত্যেকটা টাস্ক এলিমেন্টের ভিতরে কাজ করবে, যাতে আমরা ম্যানেজমেন্টের কনসেপ্টটা মতো করতে পারি। এবং এটা মোটামুটি সামারি, যে ম্যানেজমেন্ট টাস্কটুকু কিভাবে কাজ করে আমি এটা নিজে একটা ফ্রেমওয়ার্ক করে দেখাই দিছি, যে প্রত্যেকটা ফেজের ভিতরেই আমার ওই ডিফারেন্ট অ্যাপ্রোচগুলি বা থিওরিগুলি কাজে লাগাবো আলটিমেটলি। এই জন্য বলছে ভেরিয়াস, ভ্যালুয়েবল বাট ডিফিউজ লাইনস অফ দ্য, ডিফিউজ মানে কি? ডিফারেন্সিয়াল, ডিফারেন্ট মানে কমপ্লিটলি অন্য রকমের চিন্তা ভাবনা, সবগুলো মিলে কিন্তু আমার আলটিমেটলি এক জায়গায় আসতে হবে। become strong management forces, যাতে আমরা কাজটা, এই যে অপারেশনাল কনসেপ্টটা তৈরি করতে পারি। অর্গানাইজেশন, এইবারে আমরা এই বই থাকতে তো বুঝতে পারতো, এখন আমরা 4 নম্বর চ্যাপ্টারে আছি। এই 4 নম্বর চ্যাপ্টারের ভিতরে কাজ হইলো আমি এখন স্ট্রাকচার তৈরি করব, অর্গানাইজেশন তৈরি করব। কেমন অর্গানাইজেশন বানাবো? তুমি যদি কোনো ফার্মে চাকরি করে থাকো, তাহলে ফার্মটা বানাই সেখানে। তোমাকে গতকালকে বলছিলাম তোমার চাকরিটা কে তৈরি করছে, বলছিলাম না? জি স্যার। তোমার জব ক্রিয়েট করছে কে? হু ক্রিয়েটেড ইউর জব? তুমি তো মনে করছো পাস করে চাকরি পেবে, তো এত দরদি লোক পাইছো তুমি, পাস করে তোমার চাকরিটা তৈরি করা আছে। তাহলে হাউ টু ক্রিয়েট জব, হাউ টু ক্রিয়েট ডিপার্টমেন্ট, হাউ টু ক্রিয়েট এন অর্গানাইজেশন, এইগুলি আমাদের শিখতে হবে। আমরা অর্গানাইজেশন ডেফিনেশন শিখছি, অর্গানাইজেশনাল ফাংশন শিখছি, এখন আমি অর্গানাইজেশন স্ট্রাকচারটা কিভাবে হয় বলি। এটা করতে গেলে প্রথমেই কাজ করতে হবে কি, 3টা স্টেপস আছে বা এলিমেন্ট। একটা হলো আইডেন্টিফিকেশন এন্ড গ্রুপিং অফ ওয়ার্ক,
তুমি কাজগুলি ভাগ করো, আগে কি কি করতে চাও বা কি ধরনের অর্গানাইজেশন করতে চাও তুমি সেটাকে ভাগ করো। তারপর সেকেন্ড হলো তাহলে তুমি ডিফাইন করে এবারে কার কি রোল হবে, কে কার আন্ডারে কাজ করবে, ডেলিগেশন, এটাকে বলে ডেলিগেশন অফ রেসপন্সিবিলিটি এন্ড অথরিটি। কিভাবে কার কতটুকু অথরিটি, কিভাবে তার কতটুকু রেসপন্সিবিলিটি আছে, কতটুকু শিফট করতে পারবে, উপরের দিকে থেকে নিচে দিতে পারবে, আমরা এগুলো পড়বো প্রসেস অফ ডেলিগেশন, নেক্সট ক্লাসে পড়বো এটা। এবং এস্টাবলিশ, এই রিলেশনশিপ এস্টাবলিশ করবো 3টা স্টেপস অফ অর্গানাইজেশন। 1 নম্বর কাজ হলো এটা তোমার চিন্তা করতে। 2 নম্বর কাজ হলো যদি আমি করতে পারি তাহলে কতগুলি বেনিফিট হয়। যদি আমি এরকম ভাগাভাগি করে সুন্দর মতো সিস্টেমেটিক্যালি কতগুলি বেনিফিট করি, কি করবে তাহলে অর্গানাইজেশনাল বেনিফিট গুলো হলো ফ্যাসিলিটেট অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশনাল কাজগুলি সহজ করে দিবে এবং এটাকে বেস্ট ইউজ অফ হিউম্যান বিং হবে। তুমি মানুষগুলিকে খুব ভালো মতো ইউজ করতে পারবা এবং এটা ক্রিয়েটিভিটিকে হেল্প করবে। এটা বলছে স্টিমুলেটস ক্রিয়েটিভিটি, ইনোভেশন, আমি যেটা বললাম যেটা। এন্ড এটা বলা হচ্ছে ফাউন্ডেশন অফ ম্যানেজমেন্ট। কি ফাউন্ডেশন অফ ম্যানেজমেন্ট কাকে বলা হয়? ম্যানেজমেন্ট অর্গানাইজেশন। ম্যানেজমেন্টের মেইন ফাউন্ডেশন হলো অর্গানাইজেশন। এবং এইটা যদি আমি ঠিক মতো করতে পারি তাহলে তোমার গ্রোথ হবে, প্রমোশন হবে, এক্সপানশন হবে। যেমন তোমার অর্গানাইজেশন একটু বড় হবে, তোমার প্রমোশন হবে, উপর দিকে যাবা, গ্রোথ হবে। এবং এটাই বলছে যে ইট ফ্যাসিলিটেটস গ্রোথ এন্ড এক্সপানশন। আমরা তাহলে কি বললাম এখানে? স্টেপস, ফাংশনস, স্টেপস, বেনিফিটস। ওকে, এই অর্গানাইজেশনে পারবা না এগুলি? জি স্যার। বেনিফিটস, তারপরে ওই যে ফাংশন আগে বলছি, ডেফিনেশন করছি, স্টেপগুলি বলছি এবং বেনিফিটগুলি বলছি। এখন হলো প্রিন্সিপল। এই প্রিন্সিপলস অর্গানাইজেশন অনেকগুলি জিনিস, কতগুলি গাইডলাইন তোমাকে ফলো করতে হবে যাতে অর্গানাইজেশনটা ফাংশনাল। আর এখানে যদি গন্ডগোল লাগে, ঠিক মতো অর্গানাইজ না করতে পারে, তোমার পুরো জিনিসটাই ফেল করবে, কোনো কিছু কাজ করতে পারে। অর্গানাইজেশন মানে পদ্মা ব্রিজের অর্গানাইজেশন ঠিক নাই, কাজ করবে কি? মেট্রো রেলের অর্গানাইজেশন ঠিক নাই, কাজ করবে কেমন? এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস খেয়াল করে রাখা। এখানে কতগুলি বেসিক প্রিন্সিপাল বলছি, তার অবজেক্টিভ ক্লিয়ারলি থাকবে, পলিসি ক্লিয়ার করতে হবে, তার ডিপার্টমেন্টগুলি ভাগ করতে হবে প্রপারলি, ডিভিশনগুলি ঠিক মতো করতে হবে, সেকশনগুলি ভাগ করতে হবে, প্ল্যানিং ডিভিশন একটা, ডিজাইন ডিভিশন একটা, মেইনটেনেন্স ডিভিশন একটা, এই সমস্ত জিনিসগুলো তোমাকে খেয়াল করতে হবে। ফাংশনালাইজেশন করতে হবে অ্যাক্টিভিটিগুলি অ্যাকর্ডিং টু ফাংশনস। স্পেশালাইজেশনের জন্য সুযোগ রাখতে হবে যাতে তোমায় স্পেশালাইজড লোকদেরকে ইউজ করতে পারো। ডেফিনেটনেস থাকতে হবে, প্রত্যেকটা লোক ক্লিয়ারলি তার বুঝতে পারবে তার দায়িত্ব কি। এটার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে, কোঅর্ডিনেট করতে হবে এবং ক্লিয়ার অ্যালোকেশন অফ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি। এটা খুব মারাত্মক জিনিস, আমরা পরে পড়বো যে তার ডিউটি খুব ক্লিয়ারলি মেনশন রাখতে হবে, বলে স্পেলিং আউট অফ দি এক্সাক্ট ডিউটিস এবং তার রেসপন্সিবিলিটি, যাতে তুমি তাকে ধরতে পারো। আর যদি তার এগুলো ডিফাইন না থাকে তুমি তাকে কিছু করতে পারবে না, মানুষকে কাজে লাগাবে কেমন। স্প্যান অফ কন্ট্রোল, এটাও খেয়াল রাখতে হবে। তুমি একটা লেভেলে কাজ করো, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, তাহলে সুপার ইঞ্জিনিয়ার আন্ডারে কয়জন লোক কয়টা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ম্যানেজ করতে পারবে? চিফ ইঞ্জিনিয়ার কতগুলি লোকদেরকে ম্যানেজ করতে পারবে? চিফ ইঞ্জিনিয়ার তো নিচের লেভেলে ম্যানেজ করবে না। সুতরাং এইটা হলো স্প্যান, নাম্বার অফ পারসন এফেক্টিভলি কেউ সুপারভাইজ করতে পারবে, এটাকে বলে স্প্যান অফ কন্ট্রোল। প্রাইম মিনিস্টারের স্প্যান অফ কন্ট্রোল কি? কয়জনকে সুপারভাইজ করতে পারবে? ক্যাবিনেট, জি স্যার, মন্ত্রী পরিষদ। এর বাইরে ওনার খবর রাখার কথা না, কারণ এর বাইরে তুমি খবর রাখতে যদি কয়ে এখন এই হসপিটাল ম্যানেজমেন্টে কি হইতেছে উনি খবর লইলে কই আছে? পদ্মা ব্রিজের এই মুহূর্তে জাজিরা ওই প্রান্তে কি হইতেছে ওইটা প্রাইম মিনিস্টারের খবর রাখার কথা না স্যার। না স্যার। এই জন্য বলছে স্প্যান অফ কন্ট্রোল, মন্ত্রী পরিষদ উনি এইরকম খাবে। এটা হলো স্প্যান, নাম্বার অফ পিপুল এফেক্টিভলি ক্যান সুপারভাইজ, এটা বলা হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল। আমরা এটাও ভবিষ্যতে সামনে আগায়, যাতে এটা উপরের দিকে গেলে কম থাকবে, নিচের দিকে আসলে স্প্যান অফ কন্ট্রোল বাড়বে।
প্রমোশন অফ স্যাটিসফ্যাকশন অফ ইন্ডিভিজুয়াল। তাহলে প্রত্যেকটা লোকের প্রমোশনাল লাইন অফ ডিরেকশন ঠিক রাখতে হবে যাতে সে স্যাটিসফাইড থাকে, তার পার্সোনাল স্যাটিসফ্যাকশন গুলি আসে এবং তার অপরচুনিটিগুলি ভবিষ্যতে দেখতে পায়। এই কতগুলি মৌলিক প্রিন্সিপাল না রাখলে অর্গানাইজেশন কিন্তু পারবে না। এটা একটা বড় প্রশ্ন কিন্তু। Explain or define management organizations and explain its function, its steps, benefits and principles. তাহলে এই জিনিসগুলি যদি উত্তর দিতে পারো তাহলে তুমি অর্গানাইজেশন তৈরি করতে পারো। তাহলে ভবিষ্যতে যে কোনো প্রজেক্ট রিলেটেড যদি কোনো কিছু তোমার তৈরি করতে হয় দেন তুমি এই জিনিসগুলি ফলো করলে তোমার সহজ হবে। ইউ ক্যান ডু ইট ভেরি ক্লিয়ারলি। আর এখানে এটা হলো 5 নম্বর চ্যাপ্টার। তুমি দেখবা ক্রিয়েশন অফ জবস এন্ড ডিপার্টমেন্টেশন। আমি এখন এই ডিপার্টমেন্ট অর্গানাইজেশন হলে পরে আমি এখন এটাকে ডিপার্টমেন্টে ভাগ করব। এই ডিপার্টমেন্টগুলি কিভাবে করবে এটারও কতগুলি গাইডলাইন রয়েছে। আমরা এখানে কি করবা, ডিভাইডিং দি অপারেটিভ ওয়ার্ক কেমনে করবা, ভাগ করবা কমন অবজেক্টিভ দিয়া, কমন কতগুলি জিনিস দিয়া। প্ল্যানিং এর মধ্যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আসবে, প্ল্যানিং একটা জিনিস। যেমন ডিজাইনের মধ্যে হিউম্যান রিসোর্স আসবে না, ডিজাইন রিলেটেড কাজগুলি করে রাখবে। কনস্ট্রাকশন ডিভিশন একটা হতে পারে, এটা আলাদা জিনিস থাকবে। এই সমস্ত জিনিসগুলি তোমাকে খেয়াল রাখবে এবং সে বেসড অন কমন ক্যারেক্টারিস্টিক, কমন কাজগুলো যেগুলি থাকবে। তাহলে মার্জিং অপারেটিং কাজ সেগুলি খেয়াল করবে। লিঙ্কিং জবস এন্ড ওয়ার্কিং গ্রুপস, এই লিঙ্ক করে দিবা। এটা হলো ইমপ্লিমেন্টেশন কিভাবে করবে। বিভিন্ন প্যাটার্ন হতে পারে, grouping by product, grouping by customers, grouping by the time, shifting হতে পারে, day shift, night shift, ওকে, প্রসেস ট্রিটমেন্ট হতে পারে, অনেকভাবে হতে পারে। ফাংশন, টেকনিক্যাল, নন টেকনিক্যাল স্কিল, নলেজ এগুলো হতে পারে। জিওগ্রাফিক হতে পারে, রিজনাল অফিস, লোকাল অফিস, সেন্ট্রাল অফিস, এগুলো অনেকভাবে এগুলি জাস্ট আমাকে গাইড করার জন্য মনে হচ্ছে। ফ্যাক্টর, এই ফ্যাক্টরস প্রিন্সিপলস ডেফিনেশন লেখা রাখো খাতায়, যেন এই জিনিসগুলি যেখানে পাইবা সেখানে বেশি বেশি পড়বা। যেখানে ফ্যাক্টর দেখবা, যেখানে প্রিন্সিপল দেখবা, যেখানে ডেফিনেশন দেখবা, এইগুলি বেশি বেশি পড়বা। ফ্যাক্টরস কি কি জিনিস তুমি কনসিডার করবা এই ডিপার্টমেন্ট করতে গেলে। যেমন আমি খালি আমার আনলিমিটেড নাম্বার অফ ডিপার্টমেন্ট করতে পারবো না, পয়সা লাগবে, টাকা লাগবে, স্পেস লাগবে, এই জন্য বেশি ডিপার্টমেন্ট করতে পারবো না, কমও করতে পারবো না। এই জিনিসগুলি খেয়াল করবো। এখানে কতগুলি ফ্যাক্টর আমরা বলছি। যেমন 1 নম্বর কইছে এমন ভাবে গ্রুপ করো যাতে স্পেশালাইজেশনের সহজ হয়, বলে দিছি एग्जांपल দিয়ে কেমন করবা। এমন ভাবে গ্রুপ করব যেন কোঅর্ডিনেশন করতে সহজ। এমন ভাবে গ্রুপ করবা, ডিপার্টমেন্ট বানাবা যাতে কন্ট্রোল করা যায়, ফ্যাসিলিটি কন্ট্রোলটা সহজ হয়। এমন ভাবে গ্রুপ করবা যেন মানুষগুলা বা লোকাল যে নিডগুলি আছে সেইগুলো তুমি বুঝতে পারতো। এমন ভাবে গ্রুপ করবা যেন তুমি তাদেরকে অ্যাটেনশন দিতে পারো। এমন ভাবে গ্রুপ করবা যেমন পয়সা কম লাগে, আলটিমেটলি অর্গানাইজেশন চালাতে খরচ রিডিউস এক্সপেন্স। তাহলে কয়টা ফ্যাক্টর হলো এখানে? তাহলে আমি যদি বলেন লিস্ট দি ফ্যাক্টরস ইন ডিপার্টমেন্টাল, পরীক্ষা প্রশ্ন এরকম। লিস্ট দি ফ্যাক্টরস ইন শেয়ার, কিসে পড়ে না? শুনতে পাও? শুনতে পাচ্ছ নাকি? ডিপার্টমেন্টেশন। হ্যাঁ, আমার শুনতে পাও না? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো পরীক্ষার প্রশ্ন এরকম দিলে লিস্ট দি ফ্যাক্টরস ইন ডিপার্টমেন্টেশন। কত সুন্দর কয়টা প্রশ্ন দিয়ে দিলাম। ডিপার্টমেন্টেশন কাকে বলে? বা রাইট নোটস অন ডিপার্টমেন্টেশন। ডিপার্টমেন্ট অর্থাৎ ডিপার্টমেন্ট তৈরি করবা কেমন ইন দ্য অর্গানাইজেশন, এটাই বলছি। নেক্সট হলো ডেলিগেশন এন্ড অথরিটি রিলেশনশিপ। আমি এই পর্যন্ত আজকে শেষ করতে চাই। ডেলিগেশন, এরপরে আসবে তোমার অর্গানাইজেশন স্ট্রাকচার, এগুলি পড়বা। ডেলিগেশন পড়বা, ডেলিগেশন অথরিটি রিলেশনশিপ পড়বা, তারপরে অর্গানাইজেশন স্ট্রাকচার আসবে, এটা অর্গানাইজেশন স্ট্রাকচার।
ডেলিগেশন রেসপন্সিবিলিটি খুবই ইম্পর্টেন্ট, এরপর আবার আগামী ক্লাসে। আবার তারপরে হলো অর্গানাইজেশন স্ট্রাকচার। এই অর্গানাইজেশন স্ট্রাকচার হলো আমাদের এই শেষ, এই পর্যন্ত তোমরা এটা পড়ে আসবা। আগামী দিনে আমি এটা তাড়াতাড়ি করে শেষ করে পরে আমরা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে যাব, বুঝছো? জি স্যার। আমরা এই পরে আমরা এইটা হলো ম্যানেজমেন্টের শেষ, এই অর্গানাইজেশন স্ট্রাকচারটা পর্যন্ত হলো কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট আমাদের শেষ হলো। আগামী ক্লাসে আমি এটা শেষ করে কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের ভিতরে যাব। আমি কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের শীটও আজকে তোমাকে দিয়ে দিব মাসুমের কাছে, আমার কাছে নিয়ে নিব। আমরা কোথায় শেষ করছি আজকে? আজকে শেষ করছি আমরা ওই যে ইয়াতে ডিপার্টমেন্টেশন শেষ করছি, আর আমরা ডেলিগেশন অথরিটি রিলেশনশিপ দিকে যাচ্ছি। আমরা এখানে আসছি ডেলিগেশন অথরিটি। আমরা ডেলিগেশন অথরিটি এখান থেকে আমরা আগামী কালকে অল্প সময় শেষ করব। তোমরা পড়ে আসবে কিন্তু ডেলিগেশন কি, ডেলিগেশন কিভাবে করা হয়, ডেলিগেশনের ফ্যাক্টর কি এবং স্প্যান অফ কন্ট্রোল কি ডেলিগেট করব এবং কি কি ফ্যাক্টর নিব, কখন আমি বুঝবো এবং কি প্রসেসগুলো ডেলিগেশন করব, স্টেপগুলো কি কি শিখবো, আর অর্গানাইজেশন স্ট্রাকচারটা পড়বো। এই হলো মোটামুটি আজকে। মনে হয় আগামীকালকে এটা শেষ করলে পরের দিন যাই আরেকটা এরকম একটা টেস্ট বুক এগুলি পড়ে রাখবো এখান থেকে, বুঝছো? আগামী ক্লাসে কোনো পরীক্ষা হবে না, পরের সপ্তাহে দেওয়া একটু পরীক্ষা হবে এগুলোর উপর। জি স্যার। কয়জন আছে এখন এই মুহূর্তে? স্যার এখন 36 স্যার। গেছে কেন? 37 তো এখানে কি পালাইছে? নামাজে গেছে স্যার। নামাজ আমি তো পড়বো, শেষ করতেছি। 38 অনেকে স্যার অফিস থেকে বের হয়ে গেছে এজন্য। কোনো অসুবিধা নাই, মাশাআল্লাহ ভালো থাকো। শোনো স্যার কিছু কিছু জায়গায় আপনি এইজন্য জয়েন করতে পারতেছ না, আইসাও গেছে কারেন্টের কারণে। আচ্ছা অসুবিধা নাই, শোনো আস্তে আস্তে স্যার নামাজের জন্য যেতে হবে স্যার। আমরা বলে শুক্রবারে ক্লাস নিব। জি স্যার, শুক্রবারে ওই যে অনেকেরই সমস্যা, তো ওই বুধবারে এইজন্য শুক্রবারে নিতে চাইতেছে। কোনো অসুবিধা নাই, আমি কোনো তোমাদের যেভাবে কোনো অসুবিধা হবে এভাবে সময় হবে। আর স্যার শুক্রবারে কয়টা থেকে নিবেন স্যার? 3টা না 3:30টা স্যার? তোমরা বলো, তোমাদের তো সুবিধার জন্য আমি কইতেছি। আমি তো 3টা থেকে নেন। হ্যাঁ 3টা থেকে স্যার। 3টায় জি স্যার। ওকে, শুক্রবারে নামাজের পরে 3টা পরে করেন। 3টা থেকে ক্লাস আছে। কোনো অসুবিধা নাই, কনফার্ম করো 3টায়, তাহলে সবাই থাকবা। জি স্যার। 3টা থেকে এই শুক্রবারে না, পরের শুক্রবার থেকে আমরা শুক্রবারে নিচ্ছি। 4টা 4:30 পর্যন্ত ক্লাস নিতে হয়। জি স্যার। আমরা এই সপ্তাহে ক্লাস শেষ হলো, নেক্সট ক্লাসটা বুধবার একটা শুক্রবার থেকে শুরু করছি, এই তো? জি স্যার। নেক্সট ক্লাসটা শুক্রবারে, বুধবারে পরিবর্তে শুক্রবার থেকে শুরু করব। জি স্যার। জি স্যার। আরেকটা জিনিস, ভেরি গুড। আর আরেকটা জিনিস হলো, তোমরা সবাই জানো এই যে কাজগুলি করাইতেছে তোমাদেরকে যাতে রেগুলারলি পাস করে দেওয়ার জন্য, তোমরা যেন পাস করে চলে যাও তাড়াতাড়ি করে, আমরা চেষ্টা করতেছি এই করোনার জন্য যেন পয়সা না থাকে। আমরা অনলাইনে কি করা যায়, আরো কতটুকু কি জানা যায়, এগুলো আমরা চেষ্টা করতেছি। প্রত্যেকদিন আমরা মিটিং করি। তো আমাদের যে ডিউগুলি আছে, আমরা সিভিলে নাকি আমাদের বদনাম বেশি হয়ে গেছে, আমরা আমাদের সিভিলের লোক, আর আমি সিভিলের প্রফেসর, আমি ডিন। এখন আমার ছেলেমেয়েরা যদি টিউশন ফি বাদ রাখে বেশি বেশি, তাহলে তো মুশকিল। তোমাদের কেউ বাদ আছে? স্যার বাদ বলতে স্যার লাস্ট সেমিস্টারে যেটা ছিল ওইটা দিছি স্যার, আর হয়তো 2-1 দিনের মধ্যে নতুন সেমিস্টারে টাকা দিয়ে দেব স্যার। স্যার আমরা টিউশন ফি দিচ্ছি, বাট আমাদের স্যার ওয়েবারটা যেন দিয়ে দেয় খুব দ্রুত, আমরা টোটালি কমপ্লিট করে দেব। তোমাদের যে ওয়েবার পাওয়া না, সেটা পাইবাই। তোমরা পাইবার পাইছো না, ওইটা আসে না বাবা। জি স্যার, ওয়েবার ওই ওখানে টাকাতে শো করতে, ওয়েবার দিয়ে দিলে কত টাকা আছে টোটাল আমরা ক্লিয়ার করে দেব। তো যাই না নাও তোমরা ভাই, ওটা হলো যে মিডের আগে কাউন্ট হবে আর কি, ওটা কাউন্ট অটোমেটিক্যালি হবে। ওই তো অল্প কিছু টাকা আছে, তোমরা দিয়ে দিবে। তোমরা যে এটা চার্জ কতগুলো কোয়েরি আছে এগুলো যাই না, সমস্যা হলে ইমিডিয়েটলি হেডকে বলবে, আমাকে বলবে। হেডকে আগে বলা হয়, হেডকে না বা কোঅর্ডিনেটর। স্যার
স্যার আমার স্যার গত সেমিস্টারের স্যার প্রায় হচ্ছে 48,000 টাকার মতো ডিউ স্যার। আমার বাবা হঠাৎ করে ওই যে অসুস্থ হয়ে গেছে স্যার, সংসারের পুরো খরচ চালাতে কষ্ট হয়ে যাচ্ছে স্যার। আর আমার এটাই লাস্ট সেমিস্টার স্যার, তারপরও কিছু টাকা স্যার শর্ট পড়বে স্যার, প্রায় অর্ধেক খানিক গত সেমিস্টারের ডিউ থেকে প্রায় স্যার 20 থেকে 30 এর মতো টাকা ম্যানেজ করছি স্যার। আর তো স্যার এখন এই অবস্থায় টাকা ম্যানেজ করতে পারতেছি না স্যার, সেক্ষেত্রে কি করবো স্যার? না, যত টাকা শুরু তত লোক দিয়ে তখন ক্ষতি নাই তো, কেউ ফোর্স করছে না আমরা তোমাদেরকে। জি স্যার, কিন্তু স্যার বলতেছে যে অনেক স্টুডেন্ট বলতেছে স্যার যে টাকা যদি ডিউ ক্লিয়ার না করি তাহলে স্যার রেজিস্ট্রেশন হবে না স্যার। না, এগুলো ভুল কথা। তোমরা যতটুকু রেজিস্ট্রেশন করছো, এই যে তুমি এখন কত সুন্দর কথা বলছো, তোর আব্বু অসুস্থ, আমরা তো খুবই দুঃখিত, এটাও হবে। আবার ইউনিভার্সিটি কিছু হেল্প দিয়ে বললাম, কোনো অসুবিধা নাই। জি স্যার। এর মধ্যে দিচ্ছ, তোমাকে আমরা অনেক ধন্যবাদ দিচ্ছি, আশীর্বাদ দিয়ে করছি। স্যার আমারও স্যার সেম অবস্থা স্যার। আমারও স্যার আব্বা 2বার করে স্যার, একবার হার্টের রিং বসেছি স্যার, ওনার এখানে 4 লাখ টাকার মতো খরচ হয়েছে স্যার। এখনো আবার স্যার ইয়ে করলাম, এখনো স্যার টাকার প্রবলেম স্যার। তো এখন স্যার রেজিস্ট্রেশনের বিষয়টা আর কি স্যার, কিছু টাকা দিয়ে যতটুকু পারো ততটুকু দিয়ে দাও, কিছুটা আগাইতে থাকো, কোনো অসুবিধা নেই। আমাদের অনলাইন পেমেন্টটা যদি ফ্রি করা হয় তাহলে একটু বেটার হয়। অনলাইন পেমেন্ট তো আছে, তুমি ইমিডিয়েটলি করা নাই স্যার, চার্জ নিচ্ছে স্যার। তাহলে না, চার্জ কি 100-200 টাকার মতো লাগে এটা। জি স্যার, ওইটাই স্যার। আসতে যাইতে অনেক টাকা লাগতো না, আমি ওটা তো তুমি আধারে কথা কো। ভার্সিটিতে গিয়ে দেওয়া যায় স্যার? 100-200 টাকা কত টাকা জানে আমি জানি না, 300 টাকা লাগে স্যার। 20,595 টাকা স্যার। এরকম ব্যাপার না, তোমাদের আসা যাওয়া করতে গেলে কত লাগতো ধরো? জি স্যার। স্যার এই যে ভার্সিটি ডাবল বার স্যার, এইগুলি মাইনর জিনিস। তোমার যে ডাক্তার কথা বলছো অসুস্থ, আমরা সবাই জানি, সবাই এখন খারাপের মধ্যে আছে। এর ভিতরেও তোমাদের যে প্রোগ্রামগুলি চালা যাচ্ছে, আমাকে বলছে, আমি ডিন হিসেবে তোমার কাছে রিকোয়েস্ট করছি, তোমাদের কোনো ফোর্স নাই, টোন নাই। আমি তো জানি, তবু সিভিল ছাত্রদের উপরে অনেক ভরসা, অনেক ছাত্র, যতটুকু পারো একটু আগায় যাও, ঠিক আছে? জি স্যার। আগায় যাও, এই সমস্যাগুলি তোমরা হেড এন্ড আলাপ করবা, কোঅর্ডিনেটর আলাপ করবা, অবশ্যই শেষ করে। জি স্যার। এবং আমার টাইম 25 তারিখের ভিতরে বোধহয় অনেক কিছু দিতে বলছে, তবে এটার জন্য আজকে মিটিং করছে। তো আমাকে বলছে যে স্যার আপনি একটু পার্সোনালি, আমরা তো এগুলি করার কথা না ছাত্রদেরকে, তবু এখন যেহেতু ইউনিভার্সিটি চলছে, তোমাদের ফাংশন চলছে, কষ্ট করছে, অনেক স্টাফরা প্রত্যেকদিন ইউনিভার্সিটিতে যাচ্ছে এই সমস্ত কার্যক্রম ঠিক রাখার জন্য। তো ওদেরকে তো কিছু হেল্প করতে হয়, দেওয়া হবে ইনশাল্লাহ। তো খারাপ না, আগাও যতটুকু সম্ভব, যতটুকু পারো আগায় যাও, দিয়ে পেমেন্ট দিয়ে। জি স্যার। জি স্যার। জি স্যার। এটা সবাইকে বন্ধু বান্ধব ওইভাবে বুঝাও, এটা পজিটিভলি বুঝাও, এখানে কোনো ফোর্স নাই। যতটুকু পারো দিয়ে দাও। আর কোনো সমস্যা হলে, যে বই বা অন্য কোনো সমস্যা হলে তুমি হেডকে ইমিডিয়েটলি জানাইবা, বুঝছো নাকি? জি স্যার। এটা করে নিবা এই 25 তারিখের ভিতরে, তোমরা যতটুকু যে পারো এটা একটু দিয়ে আগায় নিও। এটা আমি জি স্যার। জি স্যার। তাতে আমি বলতে পারি যে না, আমার ছাত্ররা আগাইছে। স্যার ভার্সিটিতে গেলে কি স্যার এখন ওই আপনার বইটা কি স্যার দেখা যাবে? হ্যাঁ, ভার্সিটি কই থাকো? তুমি ঢাকা থাকো? স্যার অনেকেই ঢাকাতে আছে তো। অনেকে ঢাকাতে আছি স্যার। হ্যাঁ, তুমি শামিমের টেলিফোন দিয়ে নিবা, শামিম যায় আজকে গেছে, শামিমের টেলিফোন দিয়ে দেয় না, নিবা কইছে তার দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে স্যার। ভার্সিটিতে কি টাকা জমা দেওয়া যাবে স্যার? হ্যাঁ, ভার্সিটিতে কি গিয়ে টাকা জমা দেওয়া যাবে? ভার্সিটিতে দেওয়া কত টাকা? এখন অনলাইন হলো নতুন পদ্ধতি অ্যাড করছে, এটা হলো ট্রেডিশনাল অনলাইন, মানে ফিজিক্যালি দিতে পারবা আর অনলাইনে দিতে পারবা, দুইটাই দেওয়া আছে অপশন দিয়ে। তুমি সেফ থেকে খুব সুন্দর মতো নিজেকে প্রোটেকশন দিয়ে তুমি যেভাবে মনে করো তুমি সেভাবে তুমি দিবা। জি স্যার। আর বলতে গেলে শামিমকে টেলিফোন দেওয়া যাইবা, আমি শামিমকে বলে দিব। স্যার যারা শামিম ভাইকে স্যার একটু বলে দেন, আমরা কেউ একজন যায়। হ্যাঁ, আর তোমাদের অন্য বন্ধু বান্ধবরা একটু এইভাবে উদ্বুদ্ধ করো যে সিভিলের ছাত্রদের জন্য একটু আগায় আসে যতটুকু সম্ভব, যাতে অথরিটি আমাদেরকে বলতে পারে যে না, সিভিলের ছাত্ররা পেমেন্ট দেওয়া হয়েছে। স্যার ওই যে আমরা যে একটা বলছিলাম স্যার, আমাদের যেহেতু ল্যাব ব্যবহার করতেছি না, তারপরে আলোচনা হয়েছে, কোন ল্যাব তোমাদের করতে হবে এক সময়, এটা করাইতে হবে। এখন তো এমনি হয়তো কিছুটা ব্রিফিং দিবে, নরমাল সিচুয়েশনে ইউজিসি বলে দিয়েছে তোমাদেরকে ল্যাব করা দেবো, তাই কেন নাও তোমাদের করাবো ল্যাব, কি হবে তোমাদের ল্যাব ছাড়া কোনো সিভিল ইঞ্জিনিয়ার বানাবো না আমরা। স্যার বলতে চাচ্ছিলাম যে স্যার ভার্সিটির যেহেতু অনেক কিছু ইউজ করতেছি না আমরা, আমাদের পিছনে তো অনেক কস্ট। না না, ইউজ করবা তো ল্যাব তো ট্রান্সপোর্টেশন স্যার, আমরা তো বাসে উঠি না স্যার এখন।
জি স্যার, সেই ক্ষেত্রে আমাদের যদি কিছু ওয়েভার দেওয়া এই হয় ব্যাপারে বাদ হইলে পরে তুমি বাসের ব্যাপারটা প্রক্টরে আলাপ করবে, তার সাথে আলাপ করবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ডাইরেক্টরের সাথে তাহলে স্যার। তোমাদের তো এক একটা চ্যানেল আছে, চ্যানেলগুলি আলোচনা করলে কোনো নজরুল স্যারের সাথে আলাপ করবে, বিএসডব্লিউ তোমার এই বাসের ব্যাপারে প্রক্টর স্যার আলাপ করবা, আর টিউশনের ব্যাপারে হেড স্যার আলোচনা করে না, কোনো অসুবিধা নেই। অর্থাৎ সবাই মিলে আমরা আগাবো, তোমাদেরকে যাতে পাস করে দেওয়া যায়, এটা হলো বড় কথা। স্যার স্যার অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে তো স্যার এই যে টিউশন ফ্রি মানে কিছুটা ছাড় দিচ্ছে, তাহলে স্যার আমাদের ইউনিভার্সিটিতে কি স্যার এটা দেওয়া হবে না? আমাদের ইউনিভার্সিটির স্যারের যে কি পর্যায়ে আছে এটা তোমাদের আগে থেকে ছাড় দেওয়া আছে, এবং যে না স্যার, তাও এখন করোনা উপলক্ষে অনেক ছাড় দেওয়া হয়েছে, সুফি সাহেবের ইউনিভার্সিটিতে অনেক ছাড় দেওয়া আছে, এটা আমরা জানি। সুতরাং এরপরও আমাদের স্কলারশিপ দেওয়া হয়, মুখ দেওয়া হয়, মুখ দেওয়া অনেক চেষ্টা করা হচ্ছে। লাস্ট মিনিটে দাঁড়িয়ে তুমি এটা কই উঠিও না, তোমাদের এখন শেষ পর্যায়ে ইয়ার সাথে ডিগ্রিতে ভালো করে নাও। জি স্যার, আমরা স্যার সেটাই চাই। জি স্যার, ভালো থাকো, খোদা হাফেজ, নামাজ পড়বো। জি স্যার, আসসালামু আলাইকুম। ঠিক করে তোমাদের আমাকে, আর এটা স্ন্যাপশটটা পাঠাই দাও। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। তাসেফ মাসুম